শুরু করো, হাসান আনোয়ার যে শুরু করবে শুরু করো। আনোয়ার ভাই শুরু করুন। আনোয়ার ভাই আপনি মিউট আছেন, আনমিউট করুন। আমি আনমিউট করে বলছেন, সরি এক্সটেন্ড। আসসালামু আলাইকুম and a very good evening everyone. I am Anwar Hussain, Assistant Professor of English, Nagar College, and an EC member of BASE. As BASE has now become a household name, I will very briefly speak about this organization. The Bengali Academia for Social Empowerment, that is BASE, is a developmental organization registered as a trust by a collective of academicians, scholars, professionals, and other like-minded people working for community and social development. BASE organizes annual conference, lecture series, panel discussion on socially relevant topics, and various cultural programs like Bhasha Divas and Nojbul Jayanti. As a part of our social responsibility, after Amphan and years, we involved ourselves in various kinds of relief activities, particularly in the remote villages of North and South 24 Parganas. From time to time, BASE distributes study kits to the children of the poverty-stricken villages to encourage them to continue their studies and also provide career guidance to students individually and by means of various programs. During the COVID crisis, we opened a 24 hours helpline to guide people regarding beds in hospitals, oxygen supply, and medicine. Currently, BASE is providing NET-SET training and has started a research course to guide students in pursuing PhD. Now, on behalf of BASE, I welcome Mohit Ranudip sir, the esteemed speaker of this evening, who is going to continue his talk on psychological problems during childhood and adolescence, role of counseling. I also welcome all the students and scholars, ladies and gentlemen, who have joined this evening online-based lecture. Now, I would request Muhammadul Hassan Dhabak, EC member of BASE, to briefly introduce our respected speaker. Over to you, Hassan. থ্যাংক ইউ ভেরি মাচ আনোয়ার হোসেন। আহ, যেমন আপনি বললেন, আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন মাননীয় মোহিত রণদীপ মহাশয়। উনি একজন মনস্তাত্ত্বিক কাউন্সিলর ও তার সাথে মনোসমাজকর্মী। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে উনি সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছেন। 1992 সাল থেকে মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজের তৃণমূল স্তরে কাজ ও লেখালেখি করে চলেছেন। তার সাথে সাথে উনি মন ফাউন্ডেশন কলকাতার সম্পাদক। এছাড়া ধর্মীয় সাম্প্রদায়িকতা ও সহাবস্থান নিয়ে তথ্য অনুসন্ধানে রত আমরা এক সচেতন প্রয়াস এর সঙ্গে উনি যুক্ত আছেন। আজকের এই আলোচনা থেকে আমরা আশা করছি আমাদের অডিয়েন্সরা বিভিন্নভাবে সমৃদ্ধ হবেন। আমি ওয়েলকাম জানাচ্ছি মোহিত রণদীপ স্যারকে। স্যার, ওভার টু ইউ। স্যার, আপনার মিউট আছে, একটু আনমিউট করুন কাইন্ডলি। ধন্যবাদ আপনাকে। শুভ সন্ধ্যা সবাইকে। আজ গতকাল আমাদের আলোচনা হয়েছে এক প্রস্থ। সেই আলোচনায় আমরা মূলত যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে এই সময়ে এই কোভিড এর সময়ে আমাদের ছেলে মেয়েরা যাচ্ছে, সেই সমস্যা নিয়ে আমরা কথা বলেছি। আজকে আমরা বলার চেষ্টা করব যে সমস্যা থেকে প্রথমত সমস্যার কারণগুলোকে একটু বোঝার চেষ্টা করব, আর তার সঙ্গে
সমস্যার মূলত সাইকোলজিক্যাল কারণ, সেগুলোকে আমরা একটু বোঝার চেষ্টা করব। আর পাশাপাশি আমরা চেষ্টা করব সেগুলোর ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি কি হতে পারে সে সম্পর্কে একটা ধারণা দেওয়া, এবং সেটা বেসিক হেল্পিং স্কিলস, যেটাকে কাউন্সেলিং বলা চলে, কিন্তু কাউন্সেলিং খুব টেকনিক্যাল টার্ম। কাউন্সেলিং নিয়ে একটা 1 বছরের কোর্স হয়, সুতরাং কাউন্সেলিং কে এই 1 ঘন্টার মধ্যে ধরে ফেলা কঠিন কাজ, খুব সহজ কাজ নয়। তো আমরা যে জায়গাটাকে ধরার চেষ্টা করব, যে কাউন্সেলিং এর বেসিক যে হেল্পিং স্কিলস, সেগুলোর উপর ফোকাস করব, যেগুলো নিয়ে আমরা সাধারণভাবে কাজ করতে পারি। সেটাই হচ্ছে আমাদের টার্গেট। তো সেটাকে মাথায় রেখেই আমি প্রথমে একটু বলার চেষ্টা করি যে গতকাল যে সমস্যাগুলো নিয়ে কথা বলেছিলাম, তাতে মূলত 2 ধরনের সমস্যা উঠে এসেছিল। একটা ছিল ছেলে মেয়েদের আচরণকে ঘিরে নানান সমস্যা, আর একটা ছিল ইমোশনাল বা আবেগজনিত বিভিন্ন সমস্যা। আমি আচরণজনিত যে সমস্যাগুলো সেগুলোকে খুব সংক্ষেপে একটু ছুঁয়ে যাই। আমরা এই কোভিড সিচুয়েশনে এর আগেই বলেছি যে ছেলে মেয়েদের মধ্যে বিপুল এনার্জি যাদের, তাদের মধ্যে তাদেরকে ঘরবন্দি করে ফেলার ফলে তাদের ওই বিপুল এনার্জি ভেন্টিলেশনের জায়গা, প্রকাশ করার জায়গা বন্ধ হয়ে গেছে, 4 দেয়ালের মধ্যে আটকে পড়েছে। এর ফলে তাদের মধ্যে অতি দুরন্তপনার মাত্রা বেড়েছে। যাদের আগে থেকেই ছিল তাদের অনেকটা বেশি বেড়েছে, আর যাদের মধ্যে ছিল না তাদের মধ্যেও এই সময়টাতে এটা দেখা যাচ্ছে। এর পাশাপাশি এই মোবাইল ফোনের এক্সপোজার, বিশেষ করে কম্পিউটার গেমস ইত্যাদি, সেইগুলো তাদের অস্থিরতাকে আরো বাড়িয়েছে। কারণ এই ফাস্ট মুভিং গেমস, এটা আমাদের অ্যাটেনশন কনসেন্ট্রেশনের পক্ষে ক্ষতিকারক শুধু নয়, একজন শান্ত ছেলের মধ্যেও অস্থিরতা তৈরি করে দিতে পারে। তো তার ফলে তাদের মধ্যে অস্থিরতার মাত্রাও বাড়ছে, অমনোযোগের মাত্রাও বাড়ছে। এটা একটা ধরনের সমস্যা। এখন এই সমস্যা থেকে বেরোনোর উপায় কি? এই সমস্যা থেকে বেরোনোর যে উপায়, একটা হচ্ছে যে প্রথমত সমস্যাটা যখন হাতের বাইরে যায়, সাধারণভাবে আমরা বাড়ির লোকজনদের কিভাবে সামাল দিতে দেখি, একটু যদি আপনারা বলেন কি করেন বাড়ির মানুষজন। এক সেকেন্ড। বাড়িতে কি করা হয় এই ধরনের ক্ষেত্রে? স্যার মারধর করা হয়, বকাঝকা করা হয়, আর জ্ঞান দেওয়া হয়। তাতে কি কি লাভ হয়? স্যার আরো অ্যাগ্রেসিভ হয়ে যায়, আর মানে কি বলবো, অমান্য করে সবকিছু। সবকিছু অমান্য করে, অবাধ্যতা বেড়ে যায়, রাগ বেড়ে যায়, জেদ বেড়ে যায়, তাই তো? অভিজ্ঞতা ইয়েস তাই স্যার, বলে তো? ইয়েস স্যার। তাহলে এটা থেকে বেরোনোর পথ কি? আমরা প্রথমত এটাকে ধরে নিই যে ওরা যেটা করছে সেটা ইচ্ছে করে করছে। তো ইচ্ছাকৃত বদমাইশি যদি আমরা কোনো একটা আচরণকে ধরে নিই, তাহলে মারধরের মাধ্যমেই সামাল দেওয়ার চেষ্টা হয়, তাই না? এই ইচ্ছাকৃত বদমাইশি এগুলো নয়। যে শিশুদের মধ্যে হাইপার অ্যাক্টিভিটি আমরা দেখি, যদি ভালো করে লক্ষ্য করেন, তারা নিজেরা শান্ত হয়ে বসতে চাইলেও বসতে পারে না। তাদের ভেতরে অস্থিরতা প্রবল মাত্রায় থাকে, তীব্র মাত্রায় থাকে। এখন এই অস্থিরতাতে যেটা মূল কারণ, সেটা হচ্ছে যে তাদের ভেতরকার বিপুল এনার্জি। আর এমনিতেও দেখবেন মধ্যবিত্ত পরিবারে আজকাল বাচ্চাদের ঠেসে খাওয়ানো হয়, তার ফলে প্রচুর পরিমাণে ক্যালোরি জেনারেটেড হয়। অপ্রয়োজনীয় মানে অতিরিক্ত ক্যালোরি সম্পন্ন খাবার তাদেরকে দেওয়া হয়, সেটা চকোলেট বলুন, আইসক্রিম বলুন, নানান রকমের ফাস্ট ফুড বলুন, এগুলো অতিরিক্ত ক্যালোরি জেনারেট করে, যেটা প্রয়োজন তার থেকে অনেক বেশি মাত্রায়। এবং অতিরিক্ত ক্যালোরি যদি পড়ে তাহলে তার ভেতরে অস্থিরতাও বাড়ে। একদিকে এই টেলিভিশন বলুন বা কম্পিউটার গেমস বলুন, এইগুলো তার মধ্যে যেমন তার ভেতরকার ওই শান্ত অবস্থা থেকে তাকে অশান্ত করে তুলছে, উস্কে দিচ্ছে তার ভেতরের অস্থিরতা। অন্যদিকে আমাদের এই অতিরিক্ত ক্যালোরি সম্পন্ন খাবার
আরো খানিকটা তাতে ইন্ধন যোগাচ্ছে। আর এর পাশাপাশি লকডাউন, চার দেয়ালের মধ্যে সেই এনার্জিটাকে বন্ধ করে রাখার চেষ্টা, সেটা আরো একটা বড় সমস্যা তৈরি করছে। তাদের খেলার মাঠে যাওয়ার জায়গা নেই, ছোটাছুটির জায়গা নেই, সাঁতার কাটার পুকুর নেই, সবই বন্ধ। সুতরাং এই পরিস্থিতিতে যা হবার সেটাই ঘটছে। বাবা মারা উত্তপ্ত হচ্ছেন, মারধর বাড়ছে বাড়ছে, আর বাড়ছে অন্যদিকে রাগ জেদ অবাধ্যতা। এর ম্যানেজমেন্ট খুব সহজ। একটা হচ্ছে, যে কোনো বড় সাইকিয়াট্রিস্টরা সব কর্পোরেট হাসপাতালে বসে বসে আছেন, ওরা ওষুধ দেওয়ার জন্য বসে আছেন অনেকেই। তাদের কাছে নিয়ে গেলে পরে তারা ওষুধ লিখে দেবেন, ছেলে শান্ত হয়ে যাবে। এটা এক। আর একটা উপায় হচ্ছে যে সমস্যাটাকে ভেতরে গিয়ে বোঝার চেষ্টা করা, যে কেন সে অস্থির। তার ভেতরে যে অতিরিক্ত এনার্জি আছে, সেই এনার্জির প্রপার ভেন্টিলেশনের ব্যবস্থা করা। সেই ভেন্টিলেশন কিভাবে সম্ভব? প্রচুর পরিমাণে ঘাম ছড়িয়ে, ছোটাছুটি করে, খেলাধুলার মধ্য দিয়ে, নানান রকম অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে তাদের ওই অতিরিক্ত এনার্জির ভেন্টিলেশন সম্ভব। এই ব্যবস্থা যদি আমরা করতে পারি, তাহলে তাদের ভেতরকার অস্থিরতা কিছুটা অন্তত কমবেই। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে ওদের অমনোযোগের সমস্যা দূর করতে হলে আমাদের আবার নতুন করে লাইব্রেরি চালু করার কথা ভাবতে হবে। তাদের গল্পের বই পড়াতে হবে, গল্প শোনাতে হবে, এটা খুব জরুরি। এর পাশাপাশি যেটা লাগবে সেটা হচ্ছে যে তাকে উৎসাহ দেওয়া সেই কাজগুলোতে যেগুলো বসে এক জায়গায় ধৈর্য ধরে করতে হয়। সেই ধরনের খেলাতে উৎসাহ দেওয়া যেটা বসে এক জায়গায় করা যায়। কি ধরনের খেলা হতে পারে? দাবা খেলা হতে পারে, বাঘবন্দি খেলা হতে পারে, আমাদের ছোটবেলার খেলা। এই খেলাগুলোতে ধৈর্য লাগে, এই খেলাগুলোতে ভাবতে হয়, এইগুলোতে অ্যাটেনশন বাড়ে। ঠিক সেরকম ভাবেই ছবি আঁকা, গান শোনা, কিংবা গান করাও, গল্পের বই পড়া বা বিভিন্ন ধরনের বই পড়া, এই অভ্যাসগুলো যেগুলো একটু পড়াশোনার থেকে সরে গিয়ে তার মনে ভালো লাগা তৈরি করতে পারে, এমন কাজগুলোতে বা বসে করতে হয় এমন কাজগুলো, এমন খেলাগুলোতে যদি উৎসাহ দেওয়া যায়, তাদের অস্থিরতা, তাদের মনঃসংযোগ ক্ষমতা ধীরে ধীরে বাড়বে। এইটা গেল একটা সমস্যার সমাধান সূত্র। এবার কিভাবে আর কি কি করা যেতে পারে সেটা ভাবতে হবে আপনাদের। আমি শুধুমাত্র সূত্রটা ধরিয়ে দেব। দ্বিতীয় যে সমস্যা, সেটা হচ্ছে যে বহু ছেলে মেয়েকে দেখবেন যে তাদের মধ্যে নানান অসামাজিক আচরণের প্রবণতা বাড়ছে। অসামাজিক আচরণ কিরকম? নিয়ম ভাঙার প্রবণতা, পরিবারের নিয়ম, সমাজের নিয়ম, স্কুলের নিয়ম ভাঙার প্রবণতা বহু ছেলে মেয়ের মধ্যে আমরা দেখতে পাই। সেই নিয়ম ভাঙার প্রবণতা যাদের মধ্যে রয়েছে, তারা কি করে? তারা জিনিসপত্র ভাঙে, তারা সময়ে স্কুলে আসে না, কিংবা বাড়িতে সময়ে পড়তে বসে না, বাড়িতে ফেরার সময়টা ঠিক থাকে না, এমন বন্ধুদের সঙ্গে মেশে যাদের নামে নানান রকমের অভিযোগ থাকে, এবং এক সময় তার বিরুদ্ধেও নানান অভিযোগ উঠতে শুরু করে, যে তারা নানান রকম ভাবে সমাজে সমস্যা তৈরি করছে। এই অভিযোগ অনেক ক্ষেত্রে ওঠে অন্যের জিনিসপত্র নিয়ে নেওয়া, অন্যকে থ্রেট করা, মারপিট করা, এই সব এক ধরনের হিরো হওয়ার প্রবণতা কাজ করে। কোন ছেলে মেয়েদের মধ্যে কাজ করে? যাদেরকে এক সময়তে আমরা বকে গেছে, নষ্ট হয়ে গেছে, তোর দ্বারা কিছু হবে না, তুই কিছু পারিস না, তোর থেকে অমুক কত ভালো, এই সব বলে বলে যাদের আত্মবিশ্বাসটাকে আমরা ধ্বংস করে দিয়েছি, সেই ছেলে মেয়েদের মধ্যে এই প্রবণতাটা একটু বেশি লক্ষ্য করা যায়। আরো একদল আছে যারা অতিরিক্ত আদরে এইরকম তৈরি হয়ে যায়, অতিরিক্ত প্রশ্রয়ে এরকম তৈরি হয়ে যায়, সেটাও আরেকটা গ্রুপ। একদল হচ্ছে ডিপ্রাইভড, নির্যাতনের শিকার নানান ভাবে, আরেক দল হচ্ছে বৈষম্যের শিকার, আরেক দল হচ্ছে সব পাওয়া দল থেকে আসা। তো এদের মধ্যে এই কন্ডাক্টের প্রবলেম বা আচরণের সমস্যা, অসামাজিক আচরণের সমস্যা আমরা দেখতে পাই। ঘটনা এটাই যে এদেরকেও সামাল দেওয়ার প্রক্রিয়াটা একই, ওই বকাঝকা, মারধর, ওইসবই চলে, অন্যের সঙ্গে তুলনা করা চলে, গাধা, মাথা মোটা, এইসব
স্ট্যাম্প মেরে দেওয়া চলে। তো এদের মধ্যে আমরা কোনো কিছু ভালো দেখতে পাই না, এটা আমাদের সমস্যা। এমন কোনো মানুষ নেই যার মধ্যে ভালো কিছু নেই, এটা হতে পারে না। প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো এবং মন্দ দুটোই আছে। কারোর মধ্যে হয়তো ভালোটা বেশি, কারোর মধ্যে হয়তো খারাপটা বেশি। খারাপ কোন দিক থেকে হয়, কেন হয়, সেটা আমরা যদি একটু নিজেরা যদি চোখ বন্ধ করে ভাবি, তাহলেই বুঝতে পারবো যে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের স্কুল ছেলে মেয়েদেরকে অনেক ক্ষেত্রে খারাপের দিকে ঠেলে দেয়। ভাবে ভালো করছি, কিন্তু আসলে তারা ঠেলে দেয় অপরাধের দিকে, অন্যায় আচরণের দিকে, অসামাজিক আচরণের দিকে। এটা আমরা নিজেদের অজান্তে করে থাকি। তো এই উপলব্ধিটা দরকার যে কোন আচরণ আমি কি করছি কার সঙ্গে, এই নেগেটিভ ফিডব্যাক দেওয়া বন্ধ করা দরকার। আমরা যেগুলোতে ভাবি যে ছেলে মেয়েদের উপকার হয়, সেগুলো প্রথমেই বন্ধ করা দরকার। যেমন বকাঝকা, তিরস্কার করা, অন্যের সঙ্গে তুলনা করা, মারধর করা। এইগুলো করলে পরে কোনো ছেলে মেয়ের উপকার হয় না। এটা আমরা যারা করি তারা আসলে আমরা জানি না কেমন করে একটা ছেলের সমস্যা বুঝতে হয়, কেমন করে তার পাশে দাঁড়াতে হয়, কেমন করে তাকে বের করে আনতে হয় তার সমস্যা থেকে। এটা না জানার কারণে আমরা ওই মোটা পদ্ধতি নিয়ে থাকি। তো এটা থেকে বেরোনো দরকার আমাদের নিজেদের, আমাদের একটু বোঝা দরকার। দেখুন, এই বকে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া ছেলেরাই কেউ বিপদে পড়লে পাশে এসে দাঁড়ায়, কেউ অসুস্থ হলে হাসপাতালে ছুটে যায়, কেউ মারা গেলে গোড় দিতে এগিয়ে আসে, এই ছেলেমেয়েরাই। আমরা কিন্তু কৃতি সন্তান বলে যারা প্রচুর নম্বর পেয়ে বিভিন্ন অনুষ্ঠানে যারা সম্মান পায়, তাদের খুব বেশি দেখা যায় না এই কাজগুলোতে। তারা বইয়ে মাথা গুজে বসে থাকে, তখন বকে যাওয়া ছেলেরাই কিন্তু এগিয়ে আসে। এদের ভেতরের যে ক্ষমতাগুলো চেনা দরকার, এদের মধ্যেকার লিডারশিপ কোয়ালিটি চেনা দরকার, এদের যে অন্য যে সক্ষমতার জায়গাগুলো চেনা দরকার, তার নিজের প্রতি শ্রদ্ধাটা তৈরি করতে শেখানো দরকার। যে ছেলে মেয়ে নিজেকে শ্রদ্ধা করতে শিখবে না, সে অন্য কেউ শ্রদ্ধা করবে না। এদের সম্পর্কে অভিযোগ যে বড়দের এরা পাত্তাই দেয় না, বড়দের এরা অসম্মান করে, সামনে দিয়ে সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিয়ে যায়। এই অভিযোগ শুনি তো আমরা এদের সম্পর্কে। আমরা ভুলে যাই যে শ্রদ্ধা আসলে অর্জন করতে হয়, শ্রদ্ধা এমনি এমনি পাওয়া যায় না। শ্রদ্ধা দ্বিপাক্ষিক বিষয়। আমরা কি শ্রদ্ধা করি এই ছেলেদের, এই ছেলেদের গুণগুলোকে আমরা কি চিনি? আমরা তেমন করে চিনি না। চিনলে পরে কিন্তু আমরা অন্যভাবে সামাল দিতে পারতাম। তো সমস্যার গভীরে যেতে হলে তার জায়গা থেকে তাকে বোঝার চেষ্টা করতে হবে। আরেকটা সমস্যার কথা যেটা উঠে আসছিল, যে রাগ, জেদ, অবাধ্যতা বেড়েছে ছেলে মেয়েদের। কিছু কিছু ছেলে মেয়ে রয়েছে অসম্ভব অবাধ্য আচরণ তাদের মধ্যে, কোনো কথা শুনতে চায় না, যা বলি ঠিক তার উল্টোটা করে, মুখে মুখে তর্ক করে, অসম্ভব জেদ। চেনা চেনা না এই অভিযোগগুলো? কোন বয়সে ছেলে মেয়েদের সম্পর্কে এই অভিযোগ ওঠে? মূলত বয়ঃসন্ধিকালের ছেলে মেয়েদের। তো এই অভিযোগের ক্ষেত্রে আমরা কি করি? আমরা শুধু তাদের বদনামটুকু করি, আবার একই পদ্ধতি, ওই বকাঝকা, এইসব তিরস্কার করা, মারধর, এগুলোই চলে। আমরা যখন বড়রা এদের সম্পর্কে যখন এই অভিযোগগুলো করি, তখন আমরা কতগুলি জিনিস ভুলে যাই। যে বয়ঃসন্ধির এই ছেলে মেয়েরা এমন একটা পর্বে পা রেখেছে, যেখানে দাঁড়িয়ে ছেলে মেয়েদের নিজেদের চিন্তা ভাবনা গড়ে ওঠে, নিজেদের মতো করে তারা ন্যায় অন্যায় বোধ তাদের মধ্যে তৈরি হতে শুরু করে, তাদের মধ্যে স্বাধীন সত্তা বিকশিত হতে শুরু করে। তারা বড়দের ঘেরাটোপ থেকে বেরিয়ে নিজের মতামত স্পষ্টভাবে রাখতে শেখে। তাদের মধ্যে ওই আমাকে আমার মতো থাকতে দাও এই মনোভাব তৈরি হতে শুরু করে।
বড়দের ঘেরাটোপ থেকে তারা বেরোতে চায়, স্বাধীনতা চায়। এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে যে জায়গাগুলো দেখা যাচ্ছে, আর অন্যদিকে আমরা বড়রা এই বয়সের ছেলে মেয়েদের কি করতে চাই, আরো শৃঙ্খলিত করতে চাই, আরো নিয়মে বিগড়ে বাঁধতে চাই। তার ফলে আমাদের সঙ্গে শুরু হয় দ্বন্দ্ব, শুরু হয় জেদের গল্প, শুরু হয় মুখে মুখে তর্ক। যখন আমরা বলি যে অসম্ভব জেদি, তখন আমরা খেয়াল করি না যে জেদটা একা একা হয় না। জেদ একটা দ্বিপাক্ষিক বিষয়, একটা দড়ি টানাটানি, যার এক প্রান্তে যদি ওই ছেলেটি বা মেয়েটি আছে, তাহলে অন্য প্রান্তে আমিও আছি, এবং আমিও ওই ছেলেটি আর মেয়েটির মতোই নিজের জায়গা থেকে সরতে নারাজ। তার ফলেই জেদের গল্প, এটা একটা দড়ি টানাটানি। কিংবা যখন বলছি যে মুখে মুখে তর্ক করছে ছেলে, তখনও খেয়াল করছি না যে মুখে মুখে তর্ক একা একা হয় না, এটা আল্লাহ রাখা বিসমিল্লাহর যুগলবন্দি। আমি সঙ্গত দিচ্ছি তবেই সেই তর্কটা হচ্ছে, না হলে সে তর্কটা হতো না। এইটা আমাদের বোঝা দরকার। এই জায়গাগুলো আমরা বুঝতে চাই না, বুঝি না। আর এটা বুঝতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে এমপ্যাথি, ওর অনুভূতিটাকে ওর জায়গা থেকে বোঝার অভ্যাস গড়ে তোলা। নিজের জায়গা থেকে আমরা এটা বুঝে উঠতে পারবো না। ওই বয়সটায় ফিরতে হবে আমাকে, ওর জায়গাটায় নিজেকে রাখতে হবে, তবে আমি বুঝতে পারবো যে ওর মনটা ঠিক কি চাইছে, কিভাবে ভাবছে। না হলে আমার পক্ষে বোঝা মুশকিল। এই যে আচরণের সমস্যাগুলো বললাম, এই সমস্যাগুলোতে আমাদের বড়দের আরেকটু ইনসাইটফুল হওয়া দরকার। আমরা যদি আরেকটু ইনসাইটফুল হই, তাহলে সমস্যাটা থেকে বেরোতে খানিকটা সাহায্য করতে পারি ছেলে মেয়েদের। যাদের মধ্যে এই মোবাইল ফোন বা ট্যাব বা কম্পিউটার এই জাতীয় জিনিসের প্রতি ডিপেন্ডেন্স বা নির্ভরতা তৈরি হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরাই আসলে ছোটবেলাতে ছেলে মেয়েকে থামানোর জন্য মোবাইল দিয়ে দিই। যখন সে খুব দুরন্তপনা করছে, আচ্ছা মোবাইলটা নিয়ে তুই বস। এই অভ্যাসটা থেকে বেরোতে হবে। ছোটদের মোবাইলে হাতে খড়ি বড়রা দেয়, এইটা বন্ধ করা দরকার। এই যন্ত্রটা কাজের, কিন্তু অকাজে সব থেকে বেশি ব্যবহার হয়। আর ছোটদের মোবাইল থেকে দূরে রাখাটাই ভালো। যখন তার নিতান্ত প্রয়োজন হবে তখনই তাকে দেওয়া, পড়াশোনার সূত্রে। না হলে দেওয়ার কোনো যুক্তি নেই, আমি অন্তত খুঁজে পাই না। বরং তাকে গল্পের বই পড়ানোর অভ্যাস শুরু করুন। আবার বলছি, লাইব্রেরি একটা বড় হাতিয়ার, অনেক অসুখ সারিয়ে দেয়। লাইব্রেরি নতুন করে খোলা, লাইব্রেরি ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এই উদ্যোগটা শুরু হওয়া দরকার। দেশের পক্ষে যারা আছেন তারা একটু ভেবে দেখবেন যে লাইব্রেরি পারে কিন্তু সমাজকে বদলাতে, অন্য কিছু নয়। তো এই জায়গাগুলো আমাদের ভেবে দেখতে হবে। আমি কালকে বলেছিলাম অ্যাংজাইটি সমস্যায় আমরা কি করতে পারি। অ্যাংজাইটির মাত্রা তীব্র হলে পরে অ্যাংজাইটিকে বোঝার চেষ্টা, অ্যাংজাইটিতে কাউন্সিলিং এর রোল আছে, ডিপ্রেশনেও কাউন্সিলিং এর রোল আছে, আর যে সমস্যাগুলোর কথা বললাম এগুলোতেও রোল আছে। কাউন্সিলিং শব্দটা তো আপনারা শুনেছেন। মানসিক স্বাস্থ্যের সমস্যার ক্ষেত্রে যে চিকিৎসা পদ্ধতিগুলো চালু রয়েছে তার মধ্যে কাউন্সেলিং একটা নবীনতম পদ্ধতি। তার আগে সাইকোথেরাপি উদ্ভাবন হয়েছে, কাউন্সেলিং এর কনসেপ্ট পরবর্তীকালে এসেছে। সাইকোথেরাপি জনক আপনারা জানেন সিগমুন্ড ফ্রয়েড। ফ্রয়েডের সময় থেকে প্রথম মানুষের মনকে অন্য একটা ভাবনা থেকে দেখার প্রক্রিয়া শুরু হয়। তারপরে বহু বিখ্যাত গড়ে ওঠার ক্ষেত্রে প্রত্যেকে অবদান রেখেছেন নিজেদের মতো করে। তো আমরা
সাইকোলজিক্যাল যে পদ্ধতি, তার মধ্যে সাইকোথেরাপি একটা, কাউন্সেলিং আরেকটা। এছাড়া আরেকটা পদ্ধতি কাজ করে, সেটা হচ্ছে ওষুধ। ওষুধের রোল আছে। আচ্ছা, আমি একটু বরং একটা প্রশ্ন করি। মন, আমরা তো মন নিয়ে কথা বলবো, মনের চিকিৎসা নিয়ে কথা বলবো। এই মন ব্যাপারটা সম্পর্কে আমরা ঠিক কি বুঝি? মনটা কোথায় আছে, কিভাবে আছে, কেউ একটু বলবেন? একটু বলুন আপনারাও। স্যার, আমি যেটা মন বলতে বুঝি, স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো। শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি যেটা মন বলতে বুঝি যেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, আমাদের পারিপার্শ্বিক যা ঘটতে ঘটতে থাকে, যেইগুলো নিয়ে আমরা দেখি এবং আমরা নিজেদের মতামত প্রকাশ করার চেষ্টা করি, সেইটাই আমার কথা মনে হচ্ছে, এটাই আমার মনের কথা। ঠিক, ঠিক, খুব ভালো রাখি, ধন্যবাদ আপনাকে। আর কেউ কিছু? আর কেউ কিছু বলবেন মন নিয়ে? মন নিয়ে স্যার শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি, বলুন। মন একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টের মতো চলে আসছে। আর আমাদের কনসাসনেস আমাদের যদি বলি, অনেকে হুম, আবার ব্রেন এবং মনের আলাদা করে ফেলে এটাকে। তবে আমি বলবো হুম, একটা কনসাসনেস, বিচার করার ক্ষমতা, যেটা লজিকের সঙ্গে অবশ্যই যুক্ত, এইটুকু। এইটুকু বেশ। ঠিক, আমি একটু বলি। আমি আহ আমাদের ছোটবেলায় বিজ্ঞান বই যখন পড়ানো হয়, জীববিজ্ঞানের বই, তখন আমরা দেখেছি যে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে তীর চিহ্ন দিয়ে দিয়ে চেনানো হয়। হাত, পা, নাক, কান, গলা, আহ, পেট, সমস্ত কিছু। তারপর আরেকটু উঁচু ক্লাসে ওঠার পর আমাদের দেখানো হলো যে কোথায় গুরু মস্তিষ্ক, কোথায় অলিন্দ, কোথায় নিলয়, শরীরের ভেতরের বিভিন্ন প্রত্যঙ্গ গুলোকে চেনানো শুরু হলো, তাই তো? এই যে ভেতরের প্রত্যঙ্গ গুলোকে চেনানো শুরু হলো, কোথাও কি মন বলে কোনো কিছু কি দেখেছেন আপনারা তীর দিয়ে দেখানো? না স্যার। দেখিনি আমরা কি। কিন্তু মন বলে যে একটা জিনিস আছে, এটা আবার বিজ্ঞান স্বীকার করল, বিজ্ঞান এটাকে মেনে নিল, এবং মনস্তত্ত্ব বলে একটা বিষয় তার পাঠও শুরু হলো, বিশ্ববিদ্যালয় স্তরেই শুরু হলো। তো মনটাকে কিভাবে দেখবো আমরা, এটা বড় কঠিন প্রশ্ন। কারণ দার্শনিকরা এক একজন এক এক রকম ভাবে মনকে ব্যাখ্যা করেছেন। পরবর্তীকালে আমরা দেখেছি যারা বিজ্ঞান চর্চার সঙ্গে জড়িয়েছেন, যারা স্নায়ু বিজ্ঞানী, তারা একরকম ভাবে মনকে ব্যাখ্যা করেছেন। যারা সাইকিয়াট্রিস্ট বা মনোচিকিৎসক, তারা আরেক রকম ভাবে মনকে দেখেছেন। যারা সাইকোলজি নিয়ে চর্চা করেছেন, মনস্তত্ত্ব নিয়ে, মনস্তত্ত্বে বহু বহু মানুষ কাজ করেছেন, তাদেরও এক একজনের এক এক রকম ভাবনা। ফ্রয়েড যেভাবে দেখেছেন, ইয়ং সেভাবে দেখেননি, বান্দুরা আর এক রকম ভাবে দেখেছেন। তো এই এক একজনের এক এক রকম ভাবে মনকে দেখার ধরন আমরা দেখতে পেয়েছি। তাহলে সর্বসম্মত কোনো সংজ্ঞায় কিন্তু আমরা পৌঁছতে পারিনি। কিন্তু আমরা যারা গ্রাসরুটে মনস্তত্ত্ব নিয়ে, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি, আমাদের তো নিজেদের মতো করে একটা বোঝাপড়া করতে হয়, না হলে আমরা কাজটা করব কিভাবে? আমরা একটা মডেলের ওপর আস্থা রেখেছি। সেই মডেলটা হচ্ছে বায়ো সাইকো সোশ্যাল মডেল। বায়ো সাইকো সোশ্যাল মডেলের মধ্যে কি বক্তব্য? তার মানে হচ্ছে যে, ধরুন আমাকে যদি বলা হয় যে তুমি কি বোঝো মন বলতে, আমি বলবো যে আমার ভেতরে বেশ কিছু কম্পোনেন্টস আছে। আমার ভেতরে এই কম্পোনেন্টস গুলোর সঙ্গে আমার বাইরের যে জগৎ, প্রতি মুহূর্তে সেই বাইরের জগতের সঙ্গে আমার এই ভেতরের কম্পোনেন্ট গুলোর একটা আদান প্রদান ঘটে চলেছে। সেই আদান প্রদানের প্রকাশ কতগুলো কাজের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই।
যে কাজগুলোর মধ্যে দিয়ে দেখতে পাই সেটাই মনের কাজ। তাহলে আরেকটু স্পষ্ট করে বলি, আমার ভেতরে কি কি কম্পোনেন্ট আছে। আমার ভেতরে আছে আমার জেনেটিক লোডিং, বংশগত বৈশিষ্ট্য যা আমি নিয়ে জন্মেছি। আমার ভেতরে আছে আমার শৈশব অভিজ্ঞতা, যেগুলোর মধ্যে দিয়ে আমি গিয়েছি, সেগুলো স্টোর হয়ে আছে। আমার ভেতরে আছে আমার গড়ে ওঠা মনের গঠন, যে মনের গঠন গড়ে উঠেছে আমার ওই জেনেটিক লোডিং, আমার ওই শৈশব অভিজ্ঞতা, আমার চারপাশের মিথস্ক্রিয়ায়। আমার ভেতরে আছে মস্তিষ্ক বলে একটা যন্ত্র, স্নায়ুতন্ত্র বলে একটা যন্ত্র, আর আছে বিভিন্ন ধরনের নিউরো ট্রান্সমিটার বা স্নায়ু প্রেরক। এই এতগুলো উপাদান আমার ভেতরে আছে। এই ভেতরের উপাদানগুলোর সঙ্গে আমার শরীরের বাইরের যে জগৎ, প্রতি মুহূর্তে তার আদান প্রদান ঘটে চলেছে। সে আদান প্রদানের প্রকাশ আমরা মূলত যে কয়েকটা কাজের মধ্যে দিয়ে দেখতে পাই। তার একটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা, আমাদের প্রত্যক্ষণ বা পারসেপশন, আমাদের আবেগ অনুভূতি, আর আমাদের আচরণ। এই কটা কাজের মধ্যে দিয়ে মনের অস্তিত্ব প্রকাশ পায়। তো আমরা যারা কাউন্সেলিং নিয়ে কাজ করব, আমাদের কাজের ক্ষেত্রটা কোথায় কোথায় থাকবে, কোন কোন বিষয়টাকে আমরা ধরবো। জেনেটিক লোডিং আমাদের আয়ত্তের বাইরে, আমরা ধরতে পারি খুব জোর খানিকটা ওই শৈশব অভিজ্ঞতা, গড়ে ওঠা মনের গঠন, পারসেপশন আমার দেখার ভঙ্গি, কিভাবে দেখছি একটা ঘটনাকে, আমার চিন্তা প্রক্রিয়া, এইগুলোর মধ্যে আমার সমস্যার রুট অনেকটা লুকিয়ে থাকে। আর আমার পারিপার্শ্বিক যে ঘটনা প্রবাহ, সেগুলোর মধ্যেও। এবারে আসি কাউন্সেলিং শব্দটায়। আমরা তো আলোচনা করবো আজকে কাউন্সেলিং বা বেসিক হেল্পিং স্কিলস এর মাধ্যমে কিভাবে সাহায্য করতে পারি। আমি খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করবো এটাকে রাখতে, একদম বেসিক ধারণাগুলোকে দেওয়ার চেষ্টা করব। কাউন্সেলিং সম্পর্কে আপনাদের মতামত আগে শুনবো। কাউন্সেলিং ব্যাপারটা কি? কে বলবেন? কাউন্সেলিং বলতে ঠিক কি বোঝায়? স্যার, প্রথমত আমরা যখন আমার শৈশবের কথা বলি, এই কথাটা আমি প্রথমে এই কথাটার সঙ্গে পরিচিত নয়। এই কাউন্সিলিংটা কি, আগে আমি এই ব্যাপারটা জানতাম না। তারপরে আমি জানতে পারলাম ধীরে ধীরে ডিপ্রেশন কথাটা, অ্যাংজাইটি, ওই ব্যাপারটা চলে এলো। তো অ্যাংজাইটি। হ্যাঁ, অ্যাংজাইটি, ওইটা চলে এলো। তো এইগুলো নতুন নতুন আমার শৈশবে এইগুলোর সাথে আমি কোনোদিনই পরিচিত নয়। ঠিক তো ঠিক ঠিক, একদম ঠিক। হ্যাঁ, আমরা যেইভাবে বড় হয়েছি, ফলে হুম, সেক্ষেত্রে এখন বর্তমানে আমার যেটা কাউন্সিলিং বলতে মনে হচ্ছে যে একটা কোনো কারোর আচরণগত পরিবর্তনের জন্য হয়তো এটা করতে হয়। হুম, 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 মানে তার বাড়ির লোক হয়তো মনে করছে যে আমার ছেলেটা এইভাবে যদি চলতে থাকে, তাহলে হুম। মানে সামনে বিপদ আছে। তারপরে হয়তো ঠিক তারা মনে ঠিক করে ঠিক সে এইটা করা দরকার। কিন্তু এই জিনিসটা আমাদের সময় ছিল না আর কি, আমার স্কুল লাইফে। হ্যাঁ, এই ব্যাপারটা আমি দেখিনি আর কি। ঠিক ঠিক। আর কে বলুন? হ্যাঁ স্যার, তো কাউন্সিলিং বলতে আহ, যেটা বলা যেতে পারে এক প্রকার সাহায্য করা, অ্যাসিস্ট্যান্ট করা, এক প্রকার হুম, গাইড করা, আর কোনো করে ট্রেন করা। মানে মানুষের যে সব আমাদের সমস্যাগুলো হচ্ছে, এসে হুম, পার্সোনাল সমস্যা হতে পারে, সোশ্যাল সমস্যা হতে পারে, সাইকোলজিক্যাল যে কোনো প্রবলেম হতে পারে, যেসব ডিফিকাল্টি আছে সেই সবগুলোকে রিজলভ করা, সমাধান বার করার যে একটা প্রসেস, এই প্রসেসটাকে আমরা বলতে পারি যে এক প্রকার কাউন্সিলিং। আর কে বলবেন? আমি চলে আসছি তাহলে। মানে হ্যালো। কাউন্সেলিং বলতে, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ স্যার, নমস্কার। আমি নমস্কার। পায়েল হালদার বলছি। আমি হুম, কাউন্সিলিং বলতে বুঝি একটা গাইডেন্স হিসেবে, মানে রং
রং ওয়েতে যারা যাচ্ছে তাদেরকে হুম একটা ঠিক মতো মানে সাপোর্ট করে বা একটা মানে ফ্যামিলি টাইপসের না, মানে ঠিক মতো গাইডেন্স দিয়ে তাদেরকে একটা সঠিক পথে নিয়ে যাওয়া, যেটা একটা কাউন্সিলিং এর কাজ হচ্ছে। এবং কাউন্সিলিং এর ক্ষেত্রে অনেক সময় তাদের মনের অবস্থা বুঝতে হবে। তার সাথে সাথে আমাদের বলা চলে যে জাজমেন্টাল অ্যাটিটিউড যেগুলো থাকে সেগুলো না না করা, তাকে একসেপ্টেন্স হিসেবে গ্রহণ করা। কিছু কিছু জিনিস থাকে যেগুলো কাউন্সিলিং এর একটু রোল প্লে করতে হয়। আচ্ছা, বেশ। স্যার আমি একটু বলতে চাইছি স্যার। হ্যাঁ, বলুন। স্যার কাউন্সেলিং বলতে যেটুকু আমি বুঝি সেটা হচ্ছে তার তিনটে স্তর হতে পারে, তিনটে স্টেজ হতে পারে। প্রথম স্টেজে রয়েছে যে যে প্রবলেমটা মানুষ যে প্রবলেমটা ভুগছে সেই প্রবলেমটাকে প্রথমে এক্সপ্লোর করা, সেই প্রবলেমটাকে আমরা কাটাছেড়া করে ওটাকে এক্সপ্লোর করা, প্রবলেমটাকে প্রথমত বোঝা, এটা গেল প্রবলেম সাইড। সেকেন্ড কাউন্সেলিং এর পার্ট হচ্ছে যে আমরা ওই প্রবলেমের একটা ওয়ে আউট চক আউট করা, যেটাকে আমরা সলিউশন বলছি। ঠিক সলিউশন বলবো না, সাজেশনও বলবো না, একটা ওয়ে আউট চক আউট করা, যে এই প্রবলেমটাকে আমরা কিভাবে ঝেলতে পারি, ডিল করতে পারি, কোপ করতে পারি, তার একটা ওয়ে আউট বের করা। সো প্রথমে হচ্ছে প্রবলেমটাকে এক্সপ্লোর করা, প্রবলেমটাকে বোঝা, তারপরে একটা তার ওই ক্লায়েন্টের ক্যাপাসিটি অনুযায়ী বা প্রবলেমের নেচার অনুযায়ী একটা ওয়ে আউট বের করা। থার্ড পয়েন্ট হচ্ছে যে ওই ক্লায়েন্টকে বা পেশেন্টকে বা ওই ব্যক্তিকে তার প্রবলেম থেকে মুক্ত হওয়ার জন্য আমরা একটা তাকে গাইড করব, হেল্প করব, সাহায্য করব। প্রবলেমটা থেকে বেরোবে কিন্তু ক্লায়েন্ট নিজে। আমরা যে রাস্তা বা ওয়ে দেখাবো সেইটা অ্যাপ্লাই করে ওকে ওই প্রবলেম থেকে বের হতে সাহায্য করব। আমার মনে হয় তিনটে বেসিক স্টেজ। হুম, প্রথম দুটো তো ঠিক আছে, কিন্তু থার্ডে এটা খুব হেজি জায়গা। তার কারণ হচ্ছে যে, এবার আমি বলি আমি যে কাউন্সিলিং ব্যাপারটা ঠিক। কাউন্সিলিং একটা হেল্পিং প্রসেস, একটা নির্দিষ্ট উদ্দেশ্য ভিত্তিক কথোপকথন নির্ভর একটা সাহায্য প্রক্রিয়া, এটাই হচ্ছে কাউন্সিলিং। এবং কাউন্সিলিং এ যেটা হয় যে একজন কাউন্সিলর থাকেন, একজন কাউন্সেলি বা হেল্প সিকার থাকেন, যিনি সাহায্য চান, একজন সাহায্যকারী আর একজন সাহায্য প্রার্থী। এই দুজনের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে, সেই সম্পর্ক হচ্ছে সাহায্যের সম্পর্ক মূলত। এখানে যিনি সাহায্যকারী বা কাউন্সিলর, তার কাজ হচ্ছে যে সাহায্য প্রার্থীর সেই সময়ের মনের অনুভূতি, তার সমস্যা, তার প্রত্যাশা, তার সীমাবদ্ধতা সমানুভূতির সঙ্গে বা এমপ্যাথির সঙ্গে শোনা এবং বোঝার চেষ্টা করা। আমি আবার একবার রিপিট করি, এটা সাহায্যকারী বা কাউন্সিলরের কাজ হচ্ছে সাহায্য প্রার্থীর বা ক্লায়েন্টের যে ফিলিংস বা অনুভূতি, তার প্রবলেম, তার এক্সপেকটেশন, তার বিভিন্ন লিমিটেশন বা দুর্বলতা, সেইগুলোকে ভালো করে এমপ্যাথির সঙ্গে, আমি আসবো এমপ্যাথি কাকে বলে, এমপ্যাথির সঙ্গে শোনা, বোঝা, এই দুটো হচ্ছে মূল কাজ। এমপ্যাথি ব্যাপারটা কি? এমপ্যাথি হচ্ছে অন্যের অনুভূতির জায়গায় নিজেকে রেখে তার অনুভূতিটাকে যতটা সম্ভব বোঝার চেষ্টা করা, এবং আমি যে বুঝতে পারছি সেই ফিডব্যাকটা তাকে ভার্বাল কিংবা নন ভার্বাল ওয়েতে কমিউনিকেট করা। এমপ্যাথি হচ্ছে অন্যজনের জায়গায় নিজেকে রেখে তার ফিলিংসকে, তার কন্ডিশনকে ফিল করা, এবং আমি যে ফিল করতে পারছি সেই ফিলিংসটাকে কমিউনিকেট করা ভার্বাল কিংবা নন ভার্বাল ওয়েতে। বোঝা গেছে এই পর্যন্ত? এই কাউন্সেলিং প্রসেসের মধ্যে দিয়ে উদ্দেশ্য কি?
তাকে এম্পাওয়ার করা, ক্লায়েন্টকে এম্পাওয়ার করা, যাতে ক্লায়েন্ট নিজে তার সমস্যার সমাধান খুঁজে বের করতে পারেন। আমরা যখন বলি গাইড করা, গাইড শব্দটার মধ্যে কিন্তু নির্দেশ আছে, আমরা সেটা বলতে চাই না। আমরা বলতে চাই যে তাকে এম্পাওয়ার করা, যাতে তিনি নিজেই নিজের বেরোনোর পথ খুঁজে নিতে পারেন, তাকে সেইটাতে হেল্প করা। তার মানে তার সমস্যার থেকে বেরোনোর পথ খুঁজে দেওয়া নয়, তার সমস্যার সমাধান করে দেওয়া নয়, তাকে জ্ঞান দেওয়া নয়, পরামর্শ দেওয়া নয়, এগুলো কিন্তু কাউন্সেলিং নয়। কাউন্সেলিং হচ্ছে ক্লায়েন্টকে এম্পাওয়ার করা, যাতে তিনি নিজে নিজের সমস্যা থেকে বেরিয়ে আসার সক্ষমতা অর্জন করতে পারেন। আর কি, আর যেটা সেটা হচ্ছে যে এই প্রসেসের মধ্যে দিয়ে ক্লায়েন্টের মধ্যে বেশ কিছু সাইকো সোশ্যাল স্কিলস ডেভেলপ করবে। কি কি সোশ্যাল স্কিলস? মেজর মানে মোস্টলি সেলফ অ্যাওয়ারনেস, নিজেকে জানা বোঝা, তার প্রপার সেলফ এস্টিম ডেভেলপ করবে, তার প্রবলেম সলভিং ডিসিশন মেকিং এবিলিটি ডেভেলপ করবে, তার ইমোশনের সঙ্গে স্ট্রেসের সঙ্গে কোপ করার ক্ষমতা ডেভেলপ করবে, তার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করবে, তার ইন্টারপার্সোনাল রিলেশনশিপ স্কিলস ডেভেলপ করবে, তার মধ্যে এমপ্যাথি জেনারেটেড হবে। এই যে বেসিক স্কিলস, সেই স্কিলস গুলো রপ্ত করতে পারবে ক্লায়েন্ট এই কাউন্সেলিং প্রসেসের মধ্যে দিয়ে, এবং ভবিষ্যতে সে এই স্কিলস গুলোর সাহায্যে নিজের সমস্যার সমাধান করতে পারবে, কাউন্সিলরের মুখাপেক্ষী হয়ে থাকবে না। এটা হচ্ছে কাউন্সেলিং ইন এ নাটসেল। তাহলে কাউন্সেলিং হতে গেলে কাউন্সিলর যা যা করবেন না সেগুলো কি কি একটু বলুন আপনারা। কি কি কাজ কাউন্সিলরের নয়, কাউন্সিলর কি কি করবেন না? স্যার আমি বলছি, হুম প্রথমত হচ্ছে যে নন জাজমেন্টাল হতে হবে। হুম সেকেন্ড কোয়ালিটি হচ্ছে যে ডিরেকটিভ দেওয়া যাবে না, ডাইরেকশন দেওয়া যাবে না। থার্ড হচ্ছে যে তার মধ্যে এমপ্যাথি থাকতে হবে, কাউন্সিলরের মধ্যে এমপ্যাথি ইজ এ কোয়ালিটি দ্যাট আ কাউন্সিলর শুড হ্যাভ। অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ পেশেন্স, যে তার কথা, ক্লায়েন্টের কথা মন দিয়ে শোনার যে ধৈর্য, সেটা ওনার মধ্যে ভীষণ ভাবে থাকতে হবে। কথা বলার থেকে কথা শোনার কোয়ালিটি ওনার মধ্যে থাকতে হবে বেশি। এগুলো বেসিক কোয়ালিটি আমার মনে হয় একজন সাইকোলজিস্টের মধ্যে থাকা বা কাউন্সিলরের মধ্যে থাকা উচিত। কোয়ালিটিতে আপনি চলে গেছেন। আমি বলেছি যে কাউন্সিলর কি কি করবেন না, সেইগুলো বলা। আর কি বলবেন? কাউন্সিলর স্যার মানে ডিমোটিভ করবে না, মানে যে কোনো সমস্যা হোক সেই সমস্যাটা যে ওর আছে বলে ও আর লাইফে এগোতে পারবে না, এই ধরনের কোনো নেগেটিভ কথাবার্তা বলতে পারা ঠিক নয়, মানে বলা ঠিক নয়। ডিমোটিভেট আরেকটা করবে জিনিস, না, হ্যাঁ ডিমোটিভেট করবে না। আরেকটা জিনিস, আমরা সাধারণত যদি আমরা কোনো ক্লায়েন্টকে দেখি হয়তো রাগ খুব তাড়াতাড়ি রেগে যায়, তাহলে ঠিক আছে সেটা তো আমরা বুঝতে পারছি। হয়তো দেখছি যে অল্প বয়সে সে হয়তো স্মোক করছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে না আমরা সেই বোধন কথাবার্তা বলবো, কিন্তু অনেক কিছু দেখা যায় না সে কি ভাবনা চিন্তা করছে। কারণ আমি অনেক কারোর সঙ্গে কথা বলেছি, তো ফলে আমি দেখি ওদের এই বয়সে যে চিন্তা ভাবনা, আমি মিশেছি বলে জানি, নাহলে জানতে পারতাম না। সেই ওই বয়সে আমরা ওইসব কোনোদিন ভেবেই দেখিনি। ফলে সেক্ষেত্রে ওই চিন্তা ভাবনা, ফলে তাকে খুব ভালোভাবে, কাউন্সিলরকে খুব ভালোভাবে মিশতে হবে, যাতে তাদের চিন্তা ভাবনাটা নিতে পারে যে হ্যাঁ এদের মনে কি চলছে, সে সিগারেট স্মোক করছে কি রেগে যাচ্ছে কি স্পিডে বাইক চালাচ্ছে, সেইগুলো তো দেখাই যায়, কিন্তু মনের কথাটা বের করতে হবে এই আর কি। বেশ,
আর আর কেউ কিছু হ্যালো স্যার। বলুন? please। স্যার আমি একটা জিনিস বলতে চাই যে একটা কাউন্সিলরের কাছে যখন একটা পেশেন্ট যায়, স্পেশালি ইন দ্য লেভেল অফ প্রফেশন, যখন ডক্টর কাছে যায় কাউন্সিলিং করাতে একটা পেশেন্ট, তখন সব থেকে যেটা বড় জিনিস হয় যে সেটা ধৈর্য সহকারে কাউন্সিলরকে শোনা দরকার। কারণ যখন কেউ ডিপ্রেশনে থাকে, এমনিতেই সে লোনলি ফিল করে, বা এমনিতে ফিজিক্যাল যে কষ্টগুলো থাকে সেগুলো শেয়ার করে, কিন্তু যে সাইকোলজিক্যাল প্রবলেমস গুলো শেয়ার করতে ভয় পায় বা লজ্জা পায়, ইভেন সব থেকে যখন ডেসপারেট হয়ে যায় তখন একজন কাউন্সিলরের কাছে যায় কাউন্সিলিং করাতে। কিন্তু সেই লেভেলে দেখা যায় যে কিছু কিছু কাউন্সিলর আছে যারা শোনেন না কথাটা মন দিয়ে। যেমন আই হ্যাভ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স ওয়ান্স অ্যাট পিজি কলকাতা, আর আরেকবার একটা প্রাইভেট চেম্বারে। কিন্তু যখন কোনো সরকারি সংস্থায় যাওয়া হয় তখন তারা ভাবে যে ইটস জাস্ট মাই ডিউটি, কোন রকম একে ভাগাতে পারলেই হলো, শোনে না ঠিকঠাক। এবার যখন প্রাইভেট চেম্বারে যাওয়া হয় তখন তারা মানে একটা ফিস করে কাউন্সিলিং এর জন্য 700-800 টাকা মতো। এবার ওখানে গিয়ে ওরা মানে রুগীকে মানে পেশেন্টকে শুধুমাত্র টাকা হিসেবে ধরে, যে কে যত তাড়াতাড়ি কেবিন থেকে বের করতে পারবো, অ্যানাদার ওয়ান ইজ ওয়েটিং আউটসাইড। সো এরকম যে একটা মিসবিহেভ করা হয়, সো এটা নিয়ে আমার মনে হয় কিছু আলোচনা করা উচিত, বা এই এথিক্যাল কনসার্ন গুলো নিয়ে কিছু ভাবা উচিত। কারণ তার কথা মন দিয়ে না শুনলে, কারণ সব থেকে ডেসপারেট হওয়ার পর সে কাউন্সিলরের কাছে যায়। এবার কাউন্সিলররা যখন না শোনে তখন মানে ডেসপারেশন গুলো আরো বেড়ে যায়, ইভেন যে মেডিকেশনের উপর তার লাস্ট ফেথটা থাকে সেটাও শেষ হয়ে যায়। সো আই থিঙ্ক এগুলো নিয়ে ভাবা উচিত। থ্যাংক ইউ স্যার। হামিদা, অনেক ধন্যবাদ, আপনি যে জায়গাটাকে ধরেছেন সেটার জন্য অনেক ধন্যবাদ। এটা স্যার খুব একটু জাস্ট আমি অ্যাড করব। হ্যাঁ, বলুন। আমার দু একজনকে নিয়ে এরকমই ডাক্তারের কাছে যাওয়া, এরকম 700-800 টাকা তো ফিস নেই, এবং আমি দেখছি যে রোগী নিজে শেয়ার করতে চাইছে। এক তো মানে যারা কাউন্সিলিং করছে তারা সেই স্পেসটা দেয় না, স্পেসটা তো দিয়ে একটা দরকার। আমি আপনি বলছেন না কোনগুলো, আমি তার মধ্যে মিক্সড করে দিচ্ছি যদিও। তো যেহেতু কনটেক্সট এলো এখানে, তো আমি দেখেছি যে পেশেন্ট নিজে কিন্তু শেয়ার করতে চাইছে, এবং শেয়ার করার মধ্যে ইমোশনাল হয়ে কান্না পর্যন্ত করছে, কিন্তু ডক্টর সে নিজে শুনতে চাইছে না। এই যে মানে ধৈর্য ধরে শোনা এবং একটা পেশেন্টকে ঠিকঠাক সময় দেওয়া, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট। ইমোশনালি অ্যাটাচ যে না হওয়ার প্রবণতা ডাক্তারদের মধ্যে দেখা যাচ্ছে, আমার মনে হয় যে ইমোশনালি ভীষণ অ্যাটাচ হওয়া দরকার। এবং কেননা সেই লেভেলে গিয়ে এমপ্যাথিটা না হলে আসবে না, ইমোশনালি অ্যাটাচমেন্ট হওয়াটা জরুরি। ডিটাচমেন্ট একদমই মনে হয় না খুব ভালো একটা দেখুন বৈশিষ্ট্য। স্যার, এই দুই ভদ্রমহিলা, মিসেস হামিদা অ্যান্ড একজন ভদ্রলোক যিনি বললেন, মাহামা না কি নাম, যাই হোক। সো মানে এনারা যে পয়েন্টটা তুলে ধরতে চাইলেন সেটা হচ্ছে যে প্রেজেন্ট সিচুয়েশনে প্রফেশনাল যারা রয়েছে তারা নন প্রফেশনাল বিহেভিয়ার যেটা করছেন, অর্থাৎ প্রফেশনালিজম মেনটেন করছেন না। ওনারা টাকার দিকটা, অর্থের দিকটা, রোজগারের দিকটা দেখছেন, কিন্তু চিকিৎসা জগৎটা, চিকিৎসা শাস্ত্রটা কিন্তু বা শিক্ষার জগৎটাও কিন্তু কমার্শিয়ালি আমাদের দেখা উচিত নয়। তো এখানে কমার্শিয়ালিজম অ্যান্ড প্রফেশনালিজম এই দুটো ওনারা তুলে ধরছেন। বেশিরভাগ প্রফেশনে যারা রয়েছেন, বেশিরভাগ প্রফেশনালেরই কিন্তু প্রফেশনালিজম শো করতে পারেন না, বেশিরভাগই ওনারা কমার্শিয়ালিজম শো করেন। অর্থাৎ কমার্শিয়ালিজম মানে হচ্ছে আমি যেটুকু পরিষেবা দেব তার সেটুকু দাম নেবো, আর যেটুকু দাম নেবো সেটুকুর আমি পরিষেবা অবশ্যই দেবো। সেই পরিষেবার দিকে ধ্যান না দিয়ে রোজগারের দিকে, অর্থ কামানোর দিকে বেশি ধ্যান দেওয়া হয়, সেই জন্য পেশেন্টের ট্রিটমেন্টও ঠিকমতো হয় না। তো এই দুটো পয়েন্ট ওরা তুলে ধরছেন, প্রফেশনালিজম, কমার্শিয়ালিজম। আমার মনে হয় এটা বাস্তব চিত্র। তো এটা পয়েন্ট অফ ডিসকাশন ছিল না, এই জন্যই তো সবাই কাউন্সিলর হতে পারে না। ঠিক আছে, তো কাউন্সিলরের কি কি করা উচিত নয়, উনি স্যার জিজ্ঞেস করেছিলেন আমাদেরকে। তো প্রফেশনাল বিহেভিয়ারিজম বা প্রফেশনালিজম অবশ্যই মেনটেন করা উচিত, এটা একটা ওনার কর্তব্যের মধ্যে পড়ে। থ্যাংক ইউ স্যার। আমি কয়েকটা বলি এবার। মহিদা, হ্যাঁ আমি হ্যাঁ, বলুন। জাস্ট এখানে কাজটা। আমার একটা মনে হচ্ছে, বলুন। আমি সেই জন্য অ্যাড করতে চাইছি যে মানে এটা খুব একটা ক্রুশিয়াল প্রশ্ন এবং খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন।
হুম যে একটা হচ্ছে তো সেটা এথিক্যাল একটা প্রশ্ন, যে প্রফেশনাল একজন লোক তার প্রফেশনাল ডিউটি না করে সে যদি টাকা নেয়, সেটা এথিক্যাল প্রশ্ন, সেখানে আমি যাচ্ছি না। আরেকটা দিক হচ্ছে যে আমি আগে বললাম যে এমপ্যাথি থাকবে, এমপ্যাথিটার সঙ্গে কাউন্সিলরকে সব কাজটাই করতে হবে, বোঝার চেষ্টা করবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাকে আমার মনে হয় সবসময় সচেতন থাকতে হবে যে সে ইমোশনালি এনটেঙ্গেল না হয়ে পড়ে। আমরা তার ইমোশনটাকে শেয়ার করবে কাউন্সিলর, খুব প্রফেশনাল একটা রিলেশনশিপটাকে তৈরি করতে হবে। প্রফেশনাল রিলেশনশিপ মানে সে ইমোশনালি এনটেঙ্গেল না হয়ে সে পুরোপুরি এমপ্যাথেটিক হতে পারবে, ফিল করতে পারবে, তাকে বোঝাতে পারবে যে আমি তোমার ব্যাপারটা এমপ্যাথির সঙ্গে বুঝতে পারছি। এটা কিছুটা ফলস রিলেশনশিপের মতন, কিন্তু এই প্রফেশনাল রিলেশনশিপটা যদি সে না বিল্ড আপ করতে পারে, সে যদি ইমোশনালি এনটেঙ্গেল হয়ে পড়ে, তাহলে কাউন্সিলর সেখানে খুব সাকসেসফুল হবে না। এটা আমার মনে আলোচনাতে আপনি সেটা মানে ঠিক কি পন্থা সেটা করবেন, দিক নির্দেশ করবেন। আর একদম আপনি ঠিকই বলেছেন। এর আগে একজন বলেছেন যে ইমোশনাল অ্যাটাচমেন্টের কথা বলেছেন। দুটো দিক, একটা হচ্ছে যে এটা একটা সমস্যা দেখা যাচ্ছে যে কাউন্সিলর বা মেন্টাল হেলথ প্রফেশনাল তার দিক থেকে জেনুইন ওয়ার্মথের অভাব আছে, জেনুইননেসের ঘাটতি রয়েছে। এটা এক, মানে অন্যজনের অনুভূতিকে বোঝার জন্য যে মানসিক তাগিদ, তার ঘাটতি আমরা দেখতে পাই। এটা একদম রিয়েল প্রবলেম, এটা আমরা নিজেরাও ফিল করি। দ্বিতীয় যে জায়গা সেটা হচ্ছে যে এথিক্যালি, মানে ধরুন আমি আমি এটা অভিনয় করার পক্ষে নই। প্রথমত যদি আমি বুঝতে না পারি কারোর ফিলিংস, আমার উচিত অন্য কারোর কাছে রেফার করা, এটা পরিষ্কার। যদি মনে হয় যে কোনো একজন ক্লায়েন্টের ফিলিংস কে আমি ঠিক মতো বুঝে উঠতে পারছি না, সেটা আমার প্রবলেম, এবং আমি তাহলে সেই ক্লায়েন্টকে আমি অন্য কারো কাছে রেফার করার কথাই ভাববো। কিন্তু তাকে এই ফলস ধারণা দেব না যে আমি তোমার সম্পর্কে ভীষণ কেয়ারিং। এই ফলস ধারণা দেওয়াটা ঠিক না। ইমোশনাল নয়, আমি বলবো যে প্রফেশনাল রিলেশনশিপ। প্রফেশনালিজম মানে কিন্তু ইমোশনকে বাদ দিয়ে নয়। প্রফেশনাল রিলেশনশিপে আমার ক্লায়েন্টের যে ফিলিংস, সেইটাকে আমার মন দিয়ে, হৃদয় দিয়ে ফিল করাটা আমার ডিউটি, আমাকে করতে হবে, এটাই আমার কাজ। এবং সেই কাজটা যদি আমি না করতে পারি, তাহলে এই পেশার উপযুক্ত আমি নই। এটাতে জেনুইননেস খুব গুরুত্বপূর্ণ। এখানে ফলস দেখানোর কোনো জায়গা নেই। আমার ক্লায়েন্টের ফিলিংস সম্পর্কে আমাকে জেনুইনলি তা এম্পাথাইজ করতে হবে, ফিল করতে হবে। এমপ্যাথি হচ্ছে খানিকটা পেন্ডুলামের মতো। আমি আমার ক্লায়েন্টের ফিলিংস এর কাছে যাচ্ছি, ফিল করছি, আবার আমি নিজের জায়গায় ফিরে এসে আমি দেখছিও। ওইখানে গিয়ে আটকে গেলে কিন্তু হবে না। ক্লায়েন্টের ফিলিংস এর কাছে গিয়ে যদি আমি আটকে যাই, তাহলে মুশকিল আছে, তাহলে তাকে আমি হেল্প করতে পারবো না। আমাকে সেজন্য নিজের জায়গায় ফিরতেও হবে। এই পেন্ডুলামের প্রসেস কিন্তু এমপ্যাথির একটা গুরুত্বপূর্ণ দিক। ভালো করে শোনার আগেই বলতে শুরু করা, এই যে শোনা ব্যাপারটাতে আমি আসবো, তার আগে যেটা হয় যে মন দিয়ে শোনা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বলতে দেওয়া ক্লায়েন্টকে, ক্লায়েন্টকে মন দিয়ে বলতে দিতে হবে। উপদেশ দেওয়া বা জ্ঞান দেওয়া, এইটা কাউন্সিলরের কাজ নয়, যেটা আমি আগেও বলেছিলাম। সমস্যার সমাধান বলে দেওয়া বা সমাধানের দায়িত্ব নিয়ে নেওয়া, এটাও কাউন্সিলরের কাজ নয়। নিজের নীতিবোধ বা ভ্যালু দিয়ে সাহায্য প্রার্থীকে বিচার করা, এটা কাউন্সিলরের কাজ নয়। নিজের অভিজ্ঞতার সঙ্গে বারবার সাহায্য প্রার্থীর অভিজ্ঞতাকে তুলনা করা, এটাও কাউন্সিলরের কাজ নয়। কাউন্সিলিং এর সময় অনেক সময় দেখবেন যে কেউ কেউ পুলিশি ঢঙে চাকরি, মানে
প্রশ্ন করে, ইন্টারোগেট করে। এটা একেবারে কাউন্সিলরের কাজের মধ্যে পড়ে না। বেশি কথা বলা না শুনে, সেটাও কাউন্সিলরের কাজ নয়। মিথ্যে আশ্বাস দেওয়া, আমি বললাম জেনুইননেস এর কথা বলেছি, মিথ্যে আশ্বাস দেওয়াটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা মাথায় রাখতে হবে। এটা আমরা কখনোই দেব না। তোমার সব সেরে যাবে, এই ধরনের কথা আমরা কখনো বলবো না। সাহায্য প্রার্থীর সমস্যাকে না বুঝে বোঝার ভান করা, এটাও কিন্তু প্রতারণা। এটা কাউন্সিলরের কাজ নয়। যদি আমি বুঝতে না পারি, আমি জিজ্ঞেস করব, রিপিট করব আমি, যে আপনি আরেকবার একটু বলবেন। আর যদি আমার বোধগম্যের বাইরে হয়, তাহলে আমি অন্য কারো সাহায্য নেব। সমালোচনা করা, ত্রুটি ধরিয়ে দেওয়া, এটাও কাজ নয়। সাহায্য প্রার্থীর সমস্যার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে কষ্ট পাওয়া, যেটা ওই ইমোশনাল ইনভলভমেন্টে ঘটে থাকে, অনেক কাউন্সিলরেরও ঘটে এটা। সেটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়, সেটাতে কাউন্সেলিং হয় না। মানে তার কাউন্সিলরের উপকার, মানে ক্লায়েন্টের উপকার হয় না এতে। আরেকটা বিষয় মনে রাখা আমাদের খুব জরুরি, সেটা হচ্ছে যে আমরা সব সমস্যার সমাধান করে দিতে পারবো না। আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাধানের পথে এগিয়ে যেতে, তাকে এম্পাওয়ার করা, তাকে সহযোগিতা করা, এবং সেটা মূলত বিভিন্নভাবে কথোপকথনের মাধ্যমেই সম্ভব। শোনার ক্ষেত্রটা খুব গুরুত্বপূর্ণ। মানে আমাদের ছোটবেলা থেকে আমরা পড়তে শিখেছি, লিখতে শিখেছি, কিন্তু কেমন করে শুনতে হয় তা কখনো শিখিনি। কিন্তু শুনতেও শেখা দরকার। আর কাউন্সিলরের কাজ আরো গভীরে গিয়ে শোনা, এমপ্যাথির সঙ্গে শোনা, সেটা অভ্যাসও করতে হয়। আমরা সাধারণভাবে ওপর ওপর শুনি কিংবা বেছে বেছে শুনি, পুরো মন দিয়ে সমস্তটাকে নিয়ে শোনা, এটা আমাদের অভ্যাসে নেই, কিন্তু এটা দরকার। অ্যাক্টিভ লিসনিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। মন দিয়ে কিভাবে শোনা যায়, মন দিয়ে শোনার পদ্ধতি কি? সাহায্য প্রার্থীর বা ক্লায়েন্টের মুখোমুখি না বসে, একটু কোনাকুনি বসে, পাশে বসে, টেবিলকে মাঝে রেখে নয়, পাশে সরিয়ে রেখে বসা কাউন্সেলিং এর সময়। এপার ওপার নয়, এপার ওপারে এক ধরনের হায়ারার্কি তৈরি হয়। সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা শোনা বা বলা। সাহায্য প্রার্থীর দিকে একটু ঝুঁকে বসা, যাতে আমার আগ্রহটা বুঝতে পারেন তিনি, যে আমি শুনতে চাইছি মন দিয়ে। যথেষ্ট সময় হাতে নিয়ে শুনতে বসা, অযথা তাড়াহুড়ো নয়, ধৈর্য ধরে শান্ত হয়ে কথা শোনা। সাহায্য প্রার্থীর অনুভূতির জায়গায় নিজেকে কল্পনায় দাঁড় করিয়ে বোঝার চেষ্টা করা, এবং আপনি যে তার অনুভূতিকে অনুভব করতে পারছেন, আপনার হাবভাবের মধ্যে দিয়ে সাহায্য প্রার্থীকে বুঝিয়ে দিতে হবে, যেটা এমপ্যাথি মূলত। সাহায্য প্রার্থীর মুখের কথাটুকুই শুধু নয়, বোঝার চেষ্টা করতে হবে তার শরীরের ভাষাকেও, লক্ষ্য রাখতে হবে তার অনুভূতির ওপর। অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেশন, এগুলোকেও আমাদের কাউন্টের মধ্যে রাখতে হবে। স্বতঃস্ফূর্তভাবে কথা বলার সুযোগ দেওয়া, আবেগ প্রকাশে সাহায্য করা। মানে অনেক সময় যেটা হয় যে, একটু আগে বলছিলেন যে কান্না চলে এসছে ক্লায়েন্টের, কেঁদে ফেলেছেন, কাউন্সিলরকে সময় দিতে হবে তার সেই কান্নাটা প্রকাশ করার জন্য, অ্যালাউ করতে হবে। কথা বলা নয়, শোনাটাই মূল কাজ কাউন্সিলরের। কখনো কখনো একদম
চুপ করে থাকাটাও প্রয়োজন। অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে। একজন কাউন্সিলরের মধ্যে কি কি গুণ থাকা দরকার কি মনে হয়? একজন কাউন্সিলরের মধ্যে কি কি গুণ থাকা দরকার? স্যার বলুন একটু। আমি কিছু গুণের কথা তখন বললাম, বলুন। হ্যাঁ, আমি আবার বলেছিলাম। একটু রিপিট করতে চাইছি। ফার্স্ট হচ্ছে যে এমপ্যাথেটিক হতে হবে, এটা একটা গুণ। সেকেন্ড হচ্ছে নন জাজমেন্টাল হতে হবে। রাইট। থার্ড কোয়ালিটির মধ্যে হচ্ছে নন ডিরেক্টিভ হতে হবে, সাজেশন বা আচ্ছা, এই ডিরেক্টিভ নন দেওয়া। জাজমেন্টাল একটু এক্সপ্লেন করুন। নন জাজমেন্টাল, রাইট। সেটা হচ্ছে যে ক্লায়েন্টের মধ্যে অনেক কিছু আমরা পজিটিভ নেগেটিভ দেখতে পাবো, গুণ দোষ দেখতে পাবো। আমরা কখনোই ক্লায়েন্টকে আমাদের চোখে বিচার করব না, যে রাইট। তোমার এটা দোষ, তোমার এটা ঠিক হয়নি, তুমি এটা করবে না, এটা তোমার হুম। ভুল, এটা তোমার করা উচিত হয়নি। এটাকে বলে নন জাজমেন্টাল। যদি না করি, আর একদম। যদি করে ফেলি তাহলে আমি জাজমেন্টাল হয়ে গেলাম। সো ঠিক। নন ডিরেক্টিভ, নন জাজমেন্টাল। তারপরে লিসনিং নিজের ভ্যালু ক্যাপাসিটি। সিস্টেম দিয়ে কারোকে Right. জাজ করতে যাব না, তাই তো? ঠিক। ঠিক। দেন স্যার, লিসনিং ক্যাপাসিটি, এটা ভীষণ ভাবে দরকারি। লিসনিং ক্যাপাসিটি ওনার থাকতে হবে। দেন এমপ্যাথেটিক হতে হবে, যেটা প্রথমেই বলেছিলাম। পেশেন্স আর একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হলো যে প্রফেশনালিজম মেনটেন করতে হবে। কাউন্সিলিং যে একটা প্রফেশন, সেই প্রফেশনের কিছু এথিক্যাল সাইড আছে, কিছু ক্যারেক্টারাইস্টিক্স আছে, ফিচার্স আছে, যেগুলো মেনটেন করতে হবে ওনাকে। যেমন ইমোশনাল অ্যাটাচমেন্ট, এটা চলবে না, অ্যাটাচ হওয়াটা, এটা প্রফেশনালিজমের বাইরে পড়ে। তারপরে স্যার পড়ছে এথিক্যাল কনসিডারেশন। সব প্রফেশনের মধ্যে একটা এথিক্যাল কোডস আছে, সেই এথিক্যাল কোডস গুলো মেনটেন করতে হবে, সেই আন্ডারস্ট্যান্ডিংটা ওনার মধ্যে থাকতে হবে। আর ক্লায়েন্টকে বোঝার জন্য তো ওই যে এমপ্যাথি, প্রথম যে পয়েন্টটা বললাম, সেটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এইগুলো এর বাইরেও থাকতে পারে। তো আমার এই কটাই, বাকি আরো যারা শুনছেন তারাও কিছু কিছু বলবেন। থ্যাংক ইউ স্যার। বলুন একটু। স্যার, আমি একটা মানে এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আর হ্যাঁ, বলুন। আপনাকে প্রশ্ন করব যে অ্যাজ এ টিচার মানে আমরা কিভাবে কাউন্সিলিং করতে পারি। মানে আমরা সাইকোলজি টিচার তো না, এমনি জেনারেল টিচার। জেনারেল টিচার। হ্যাঁ, আমি স্টুডেন্টদের দুটো ঘটনার কথা বলবো। এক হচ্ছে একজন মেয়েকে দেখেছিলাম যে সে আমাদের ইংলিশ অনার্স সেবি, মানে খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, খুব এইচএসেও খুব ভালো রেজাল্ট, ফার্স্ট ইয়ারে ভালো রেজাল্ট করলো, কিন্তু সেকেন্ড ইয়ারের দিকে আস্তে আস্তে দেখলাম যে চুপ হয়ে যাচ্ছে, এবং তারপর দেখলাম যে একটা মেন্টাল ডিসঅর্ডার দেখা দিল। এবং ওনার বাবা ওই কাউন্সিলরের কাছেও গিয়েছিলেন বা অনেক ডক্টরও দেখিয়েছিলেন। ফাইনালি ভালো হলো মেয়েটা, কিন্তু সেই আগের পজিশনে আর ফিরে আসতে পারেনি। আরেকটা ছেলেকে দেখেছি, সেটা হচ্ছে সে বলতো যে তার কপালে নাকি একটা ফুলে উঠতো, এবং সে যখনই পরীক্ষা আসতো সেটা টেনশন করে তা মানে আরো বেশি ফুলে যেত। তা এই ধরনের সিচুয়েশন যাতে না হয় স্টুডেন্টদের, মানে এই স্টেজে যাতে পৌঁছে না যায়। ওখানে আমি তো কিছুই করতে পারিনি, মানে আই ওয়াজ সো হেল্পলেস। মানে চেষ্টা করেছি কিন্তু কিছুই করতে পারিনি ফাইনালি। তার আগে কিভাবে আমরা লক্ষ্য করব বা কিভাবে এদেরকে গাইড করা যায় বা কাউন্সিলিং করা যায় যদি একটু বলেন। কাউন্সিলিং মানে দেখুন, বলুন। আচ্ছা, বলছিলাম যে আমরা অনেক সময় দেখেছি কেউ প্রবলেমে পড়লে বন্ধু বান্ধবরা গাইড করে, বাড়ির লোকেরা গাইড করে, টিচার্সরা গাইড করে। তো ইনারা যারা গাইড করেন বা অফিস কলিগরাও কিছুটা সাজেশন দেন, গাইড করেন, ইনারা হলেন সমস্ত নন প্রফেশনাল। যারা নন প্রফেশনাল পার্সন, তারা যে কাউন্সিলিং টার্মটা ইউজ করছেন, দ্যাট ইজ নট কাউন্সিলিং। বা কাউন্সিলিং যদি বলা হয়, অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। সেটাকে আমরা বলতে পারি ইনফর্মাল কাউন্সিলিং। আমার ভাষাতে বা ক্ষুদ্র বুদ্ধিদের কাউন্সিলিং কে দুভাবে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ফর্মাল কাউন্সিলিং, যেটা হচ্ছে হোয়াট উই মিন অ্যাকচুয়ালি দ্য কাউন্সিলিং, দ্যাট ইজ দ্য প্রফেশন, কাউন্সিলিং অ্যাজ এ প্রফেশন। আর একটা হচ্ছে নন
নন মানে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কাউন্সিলিং। আমি আমরা একটু যারা নন ইন্টারফেয়ার করছি, বলছি আমরা সেগুলো জানি, কিন্তু তবু একটা মানে আমাদের একটা রোল তো থেকে যায় অ্যাজ এ সোশ্যাল বিং। সেটুকুই আমি স্যারকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ, যে আমরা আপনাদের যে কিভাবে রোলটা, কিভাবে স্টেজ হেল্প করতে পারি। আমি আচ্ছা স্যারের মুখ থেকে একটু আমাকে শুনতে একটা কথা চাইবো, বলুন। আপনি আমি স্যারকে একটা একটু কথা বলতে বলছি, দেন। ধরুন আমার বাড়িতে বা আমার কোনো বন্ধু পাড়া প্রতিবেশী কেউ হয়তো অসুস্থ হয়ে পড়লো, মানে শারীরিক মেডিকেল প্রবলেম হয়েছে, সাইকোলজিক্যাল নয়, অসুস্থ হয়ে পড়লো। আমরা অনেকে কিন্তু ডাক্তারি নিজেরাই করি, এই ওষুধটা খাওয়া, এইটা করো, এই টোটকাটা করো, ওটা করো, কিন্তু সঠিক হেল্পটা আপনি আপনি সবাই নন প্রফেশনাল যারা, তারা সঠিক হেল্পটা করতে পারবো এইভাবে যদি তাকে আমরা সঠিক জায়গায় চিকিৎসার জন্য পৌঁছাতে পারি। আমরা নিজেরা চিকিৎসা যদি করি, আমরা নিজেরা গাইড করতে থাকি, হেল্প করতে থাকি, আমরা সঠিকভাবে করতে পারবো না, হিতে বিপরীত হতে পারে। আমরা যদি আচ্ছা, মনে আমি করি যে আরেকবার আমি ইন্টারফেয়ার করতে চাই যে আপনি গ্রামগঞ্জে কতটা দেখেছেন জানি না, সেখানে ওই দা হাফ মানে ডক্টর বা ওই হাতুড়ে ডক্টর, ওনারাই কিন্তু এই গ্রামগঞ্জের পেশেন্টদের ওনারাই কিন্তু বাঁচিয়ে রেখেছেন। দেখুন, আর ওনারা, আমি কাইন্ডলি একটু স্যারের কাছ থেকে আমি শুনতে একটু চাই, প্লিজ প্লিজ আমি একটু প্লিজ হ্যাঁ, স্যার যদি একটু দুটো বলেন জিনিস দেখুন, আমাদের আমাদের যেটা প্রবলেমটা ভাবতে একটু। হবে যে আমাদের একটা বেসিক মানে বলতে পারেন যে মেন্টাল হেলথ ফার্স্ট এড এর কথা ভাবতে হবে। মেন্টাল হেলথ ফার্স্ট এড কেমন? মেন্টাল হেলথ ফার্স্ট এড হচ্ছে যে ইমিডিয়েট একটা কন্ডিশন ডেভেলপ করেছে, সেই কন্ডিশনে দুটো উপায় হতে পারে। একটা হতে পারে যে আমরা কোনো প্রফেশনাল কাউন্সিলরের কাছে পাঠাতে পারি, কিন্তু যদি আমি জায়গায় থাকি যেখানে ধারের কাছে কোনো কাউন্সিলর নেই, কিংবা কাউন্সিলর যারা আছেন তাদের ওই 800-1000 টাকা ফিজ এবং আমার সামর্থ্য নেই, সেক্ষেত্রে কি করা হতে পারে? একদম ছেড়ে দেওয়া, না অন্তত আমার বিদ্যে বুদ্ধি অনুযায়ী, আমার কাউন্সিলিং সম্পর্কে জ্ঞান অনুযায়ী খানিকটা লেভেল পর্যন্ত তাকে সাপোর্ট দেওয়া। এটা একটা ভাববার বিষয়। আমি দ্বিতীয়টার পক্ষে। আমি মনে করি যে মেন্টাল হেলথে অন্যান্য অসুখে বা এমার্জেন্সিতে যেমন ফার্স্ট এড এর একটা ব্যবস্থা আছে, মেন্টাল হেলথের ক্ষেত্রেও ফার্স্ট এড এর একটা ভাবনা আমাদের ভাবতে হবে, ভাবা জরুরি। কারণ যত মানুষ সাফারিংস এর মধ্যে দিয়ে যান, মেন্টাল হেলথ প্রফেশনালের তুলনা মানে সংখ্যা তুলনায় অত্যন্ত নগণ্য, খুবই কম। এই বিপুল সংখ্যক মানুষ কি শুধু কষ্ট পাবেন মানে সেই যোগাযোগগুলো না থাকার কারণে? সেটা কাম্য না। কমিউনিটিতে যারা সংবেদনশীল মানুষ, যারা অন্যের পাশে দাঁড়াতে চান সাহায্যের জন্য, যাদেরকে একটুখানি বেসিক হেল্পিং স্কিলস এর টুল যদি ধরিয়ে দেওয়া যায়, তারাই বেশ খানিকটা সাহায্য করতে পারেন। যখন মনে হবে যে এইটা আমার আয়ত্তের বাইরে, তখন তিনি অন্য কারোর হেল্প নিতে পারেন, কোনো প্রফেশনালের কাছে হেল্প মানে রেফার করতে পারেন, বা কাছে পিঠের কোনো অন্তত সাইকিয়াট্রিক যে সেট আপ আছে সরকারি, সেখানেও পাঠাতে পারেন। তো আমরা যে জায়গাটা ছিলাম সেটা হচ্ছে যে কাউন্সিলরের মধ্যে কি কি গুণ আমরা আশা করি। খুব চমৎকার ভাবে অনেকগুলো গুণের কথা বলেছেন, কিন্তু যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ক্লায়েন্ট যত কম বয়সী হন না কেন, তাকে প্রাপ্য শ্রদ্ধা এবং মর্যাদা দিতে হবে। আনকন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় যে দ্বিতীয়ত কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা খুব জরুরি। নন জাজমেন্টাল হওয়া আরেকটা গুরুত্বপূর্ণ দিক। এমপ্যাথি এবং অ্যাক্টিভ লিসনিং, যেটা খুব গুরুত্বপূর্ণ। নিষ্ঠা, আন্তরিকতা, সততা, আমাদের কোনো ফলস জেস্টার থাকবে না। আমার ডেডিকেশন থাকতে হবে, অনেস্টি থাকতে হবে, আর সেই আন্তরিকতা থাকতে হবে। আন্তরিকভাবে আমি ডিল করব আমার ক্লায়েন্টকে।
ক্লায়েন্টের ভালো মন্দ সবকিছু নিয়েই তাকে গ্রহণ করার মানসিকতা ওই নন জাজমেন্টালের সঙ্গে কানেক্টেড। যে ক্লায়েন্টের মধ্যে অনেক খারাপ কিছুও থাকতে পারে, কিন্তু এটা বুঝতে হবে যে মানুষের মধ্যে ভালো এবং মন্দ দুটোই রয়েছে। ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট, পেশেন্স লাগবে। মার্জিত আচরণ মানে ঔদ্ধত্য আচরণ, খ্যারখ্যারে আচরণ, বহু কাউন্সিলরের কাছে গিয়ে ক্লায়েন্টের এরকম অভিজ্ঞতা ঘটে। সেইগুলো থেকে বেরোনো দরকার। আর একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি, সবকিছু নেগেটিভলি দেখার দৃষ্টিভঙ্গি থাকলে পরে মুশকিল আছে। এবারে আমরা ধাপগুলো নিয়ে একটু খুব সংক্ষেপে কথা বলে নেব। প্রথম যেটা দরকার, যে একটা একান্তে কথা বলার শান্ত নিরিবিলি পরিবেশ। সেটা ক্লাসরুম হতে পারে, কোনো গাছতলা হতে পারে, কোনো আলাদা ঘর হতে পারে, যে কোনো জায়গা, কিন্তু হাটের মধ্যে কথা নয়। দ্বিতীয় হচ্ছে যে আস্থার উপর ভিত্তি করে সম্পর্ক তৈরি করতে হবে, সাহায্যের সম্পর্ক, যেখানে সমালোচনা না করা কিংবা ক্রমাগত সায় না দেওয়া, সেটাও আরেকটা। আর গোপনীয়তা বজায় রাখা, এটা হচ্ছে মূল শর্ত। প্রথমে প্রাথমিক কথাবার্তা, কোত্থেকে এসছেন, কোনো অসুবিধে হলো কিনা, বা আজকে কি খেয়েছেন, কি করেন আপনি, এই জাতীয় তথ্যগুলো প্রথমে নিয়ে নেওয়া প্রাথমিক একটা কথাবার্তার মাধ্যমে। আলোচ্য বিষয় সমস্যাটাকে নির্দিষ্ট করা, অপ্রয়োজনীয় কথাবার্তা যত কম বলা যায় তত ভালো। অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশে সাহায্য করা। কেমন, ক্লায়েন্টের অনুভূতিকে কিন্তু প্রকাশ করতে দিতে হবে, কাঁদতে চাইলে কাঁদতে দিতে হবে, একটু উত্তেজিত হয়ে কথা বলতে বলতে শুরু করলে বলতে দিতে হবে, চুপ করে শান্তভাবে শুনতে হবে। সমাধান, প্রত্যেকটা সমস্যারই বহু রকমের সমাধান সূত্র থাকতে পারে, একাধিক সমাধান সূত্র থাকতে পারে। একই সমস্যার হয়তো 4টে সমাধান সূত্র পাচ্ছে। প্রত্যেকটা সমাধান সূত্রের পক্ষে কিছু যুক্তি থাকে, আবার বিপক্ষেও কিছু যুক্তি থাকে। তো আমাদের কাজ হবে ওই পক্ষের এবং বিপক্ষের যুক্তিগুলো যাতে ক্লায়েন্ট চিহ্নিত করে সামনে নিয়ে আসতে পারেন, তাতে তাকে উৎসাহিত করা, তাকে গভীরে ভাবতে সাহায্য করা। সমাধান সূত্রগুলো বলে দেওয়া নয়, কিন্তু বলে দেওয়াটা আমাদের কাজ নয়। এরপর আমরা কোনো একটা গ্রহণযোগ্য সমাধান সূত্র বেছে নিয়ে নির্দিষ্ট একটা পরিকল্পনা তৈরি করব, যে তাহলে সমস্যার সমাধান সূত্র তো এটা পাওয়া গেল, এবার তাহলে আমরা কিভাবে এগোতে পারি, 1 2 3 করে আমরা একটা পরিকল্পনা তৈরি করলাম এবং পরিকল্পনার রূপায়ণে উদ্যোগ নিলাম। এইটা হচ্ছে খুব সংক্ষেপে ব্রিফলি কাউন্সেলিং প্রক্রিয়া যেরকম ভাবে ঘটে থাকে, চলে থাকে, তার একটা আউটলাইন। এখন এই যেগুলো বললাম আমি, প্রত্যেকটা ধরে ধরে একদিনের আলাদা আলাদা করে সেশন হতে পারে। আমি ওইটাতে আমি যেতে চাইছি না। আমাদের উদ্দেশ্য কাউন্সেলিংটাকে বোঝা। কাউন্সেলিং জ্ঞান দেওয়া নয়, কাউন্সেলিং অন্যের সমাধান, সমস্যার সমাধান করে দেওয়া নয়, কাউন্সেলিং পরামর্শ দেওয়া নয়। কাউন্সেলিং মূলত ক্লায়েন্টকে নিজে যাতে তিনি এম্পাওয়ার হতে পারেন, নিজের সমস্যা থেকে বেরোতে পারেন, সেই জায়গাটায় পৌঁছতে সাহায্য করা। এবং সেটা ওই অ্যাক্টিভ লিসনিং এবং এমপ্যাথির মাধ্যমে তার সমস্যা, তার পরিস্থিতি, তার অনুভূতি, তার এক্সপেকটেশন, তার লিমিটেশন, এই সমস্ত কিছুকে বোঝার মধ্যে দিয়ে ওই জায়গাটা পৌঁছানো। আর আমাদের উদ্দেশ্য থাকবে যে কাউন্সিলরের মধ্যে, এই ক্লায়েন্টের মধ্যে বেশ কিছু ডেভেলপ হবে, সেই স্কিলস গুলো তাকে আগামী দিনে এম্পাওয়ার করবে যাতে তিনি নিজে নিজের সমস্যা থেকে বেরোতে পারেন। আমি থামলাম, এরপর যদি 2-1টা প্রশ্ন থাকে বলুন, আমাদের শেষ করতে হবে। শেষ করার মুখে বলুন আপনারা। হ্যালো স্যার, আমি দুটো প্রশ্ন করব। ফার্স্ট হচ্ছে যে আমরা কি মানে একজন কাউন্সিলর, প্রফেশনাল কাউন্সিলর কি তার নিজের আত্মীয়, বন্ধু বান্ধব
এদের কি কাউন্সিলিং করতে পারি? আমি না করাই ভালো, রাইট। 2 না নম্বর করাই প্রশ্ন, ভালো। রাইট, থ্যাংক ইউ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা যখন কেস স্টাডি নিই, মানে একজন কাউন্সিলর যখন কেস স্টাডি নিচ্ছেন বা এমএসসি করছেন, তখন ওনাকে একটা ডায়াগনোসিস করতে হয়। হুম। তো সেই ডায়াগনোসিস অ্যাজ পার দ্য DSM-5 যেটা কারেন্ট চলছে, না ডায়াগনোসিস করা করতে গেলে ভালো। তার আবার বলবো, আমি ডায়াগনোসিস না করে কাউন্সিলরকে ডায়াগনোসিস করতে হয় সবসময় তা নয়। আচ্ছা, কাউন্সিলরকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে প্রবলেম গুলোকে আইডেন্টিফাই করতে হয়, রাইট, এবং ডায়াগনোসিস সম্পর্কে জানতে হয়, তাকে রাইট, পড়তে হবে। ডিএসএম বলুন বা আইসিটি বলুন, তাকে পড়তে হবে। রাইট, কিন্তু ডায়াগনোসিসটা তার মূল কাজ নয়। রাইট, তার কাজ হচ্ছে তার প্রবলেম, সাইকোসোশ্যাল প্রবলেমস গুলোকে আইডেন্টিফাই করা, তার রুটটাকে বোঝা, ক্লায়েন্টকে অ্যাকচুয়ালি তার চিন্তা প্রক্রিয়া, তার পারসেপশন, তার ফিলিংস, তার বিহেভিয়ার সম্পর্কে ইনসাইটফুল করে তোলা। রাইট। এটাই হচ্ছে ক্লায়েন্টের, কাউন্সিলরের কাজ। তার মানে কাউন্সিলিং ডায়াগনোসিস করবে না মানে টেস্টিংও করবে না? না, একেবারেই নয়। রাইট। আর স্যার বলছি, যদি বিং আ স্টুডেন্ট অফ সাইকোলজি, তাদের তো সবই করতে হয়। যদি সে ক্লিনিক্যাল সাইকোলজি স্টুডেন্ট হয়, তাকে টেস্টিং করতে হয় এবং তাকে একটা কাউন্সিলিং সেশন করতে হয়। আর যদি সে কাউন্সিলিং সাইকোলজি নিয়ে স্টাডি করছে, তাহলে তাকে ডায়াগনোসিস করতে হয় স্টাডির সময়। প্রফেশনে থাকার সময় হয়তো, প্র্যাকটিস করার সময় হয়তো তিনি করবেন না, কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট তাকে করতে হয় শিখতে করতে বা হবে, জানার জন্য। শিখতে হবে, জানতে হবে। আমি সেই অ্যাঙ্গেলে বা সেই পয়েন্টে যদি একটু কোয়েশ্চেনটা রাখি আপনার কাছে, আপনি যদি একটু আমাকে গাইড করতে পারেন, সেখানে হচ্ছে যে আহ, যে ডায়াগনোসিস যখন করব কেস স্টাডি এমএসসি নেওয়ার একটুখানি পরে। ইন্টারফেয়ার করবো, কে বলছে একটুখানি আমি ইন্টারফেয়ার করব। আসলে আমরা এই সেশনটা রেখেছিলাম এই কারণে, সেটা হচ্ছে এই যে সমসাময়িক যে অবস্থা, কোভিড এর ফলে যে অবস্থার সৃষ্টি হয়েছে, শিশু মনে যে প্রতিক্রিয়া হয়েছে, এবং আমাদের এই অর্গানাইজেশনের সঙ্গে আহ, প্রচুর শিক্ষক আছেন যারা কলেজে পড়ান, যারা স্কুলে পড়ান, তারা তাদের ইমিডিয়েট যে নেবারহুড, সেইখানে তারা কি করতে পারেন। তারা কেউ সাইকোলজিস্ট নন, তারা কেউ কাউন্সিলর নন, কিন্তু যে ধারণাটা তাদের মধ্যে গড়ে উঠলে তাদের নিজেদের ইমিডিয়েট যে নেবারহুড সেখানে, অথবা যেখানে স্কুল বা কলেজে তারা পড়ান সেখানে যাদের সঙ্গে তারা আসেন বা সংস্পর্শে আসেন, তাদের সঙ্গে তারা আহ, যে ব্যবহারে কিভাবে কাউন্সিলিংটাকে অ্যাপ্লাই করতে পারেন, তার জন্য আমরা এই এই আজকে এবং গতকালের সেশনটাকে আসলে রেস্ট্রিক্ট করেছিলাম। যারা কাউন্সিলিং এ সাইকোলজিস্ট, যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, যারা তাদের কাজটা একদমই আলাদা, তাদের খুব এক্সপার্টাইজের দরকার। আমরা সেখানে যাচ্ছি না আসলে আজকে, মানে যাওয়ার অবসরও নেই। হ্যালো ঠিক আছে, ঠিক, হ্যালো থ্যাংক ইউ। হ্যালো এখন স্যার, আমার কোশ্চেনটা হলো যে হাই ব্লাড প্রেশারের যারা পেশেন্টস আপনার, তাদের মূলত আজকাল দেখা যাচ্ছে একটা বাজারে ইনস্ট্রুমেন্ট পাওয়া যাচ্ছে যেটা দিয়ে প্রতিনিয়ত মাপার জন্য, আর একটা ওষুধ খাচ্ছে আপনার। তো যেটা মাপা হচ্ছে আপনার যে মেশিনটা দিয়ে, তার প্রাইস অ্যারাউন্ড 4,000 কিংবা 5,000 নিচ্ছে। তো এটা কি এক ধরনের মার্কেটিং বিজনেস হচ্ছে, না আপনার এটা আমার, সত্যি এটা আজকের এটা বিষয় নয়, মানসিক আলোচ্য পেশেন্টদের বিষয় নয়। একটা? এটা আলোচ্য বিষয় নয় এখানে। কেমন, আমরা একটু বিষয়ের মধ্যে থাকি। আচ্ছা আচ্ছা, ওকে, এখন থ্যাংক ইউ ধরুন স্যার। প্রেসার, মানে প্রেসার মাপার যন্ত্র স্পিগমোম্যানোমিটার কে কোন দামে বিক্রি করবেন সেটা তো এখানে আমরা ঠিক করে দিতে পারি না, তাই না? এটা স্যার আমাদের আয়ত্তের বাইরে। স্যার অ্যাকচুয়ালি রুগীরা প্রতিনিয়ত এটা মাপছে আপনার, আর কিংবা ওষুধ খাচ্ছে। তো আহ, আপনার কি মতামত স্যার, এই ধরনের করা উচিত না না, আপনার? মাপা দরকার, মাপাটা খুব জরুরি। যাদের প্রেসারের সমস্যা আছে তাদের মাপতে হবে, নিয়মিত একটা রেকর্ড রাখতে হবে, এবং খুব বেশি যদি হয় প্রেসার, তাহলে ডাক্তারের মতামত নিতে হবে। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আমার একটা মানে প্রশ্ন ছিল আর কি। আম, আমার দিদির বড় মেয়ের বয়স হচ্ছে যে মানে ও পড়ে হচ্ছে ক্লাস 3-তে, ঠিক আছে?
ওর মানে এখন আগে যে ও যে লাইফটা লিড করতো, স্কুলে যাওয়া, বন্ধু বান্ধব, তারপরে ডান্স ক্লাস অ্যাটেন্ড করা, বিভিন্ন খেলাধুলোতে ইনভলভড হওয়া, এখন এই কোভিড এই সিচুয়েশনের জন্য না 1 থেকে 1.5 বছর হলো সেই সম্পূর্ণ ঘরে বন্দি। হ্যালো। বলুন। হ্যাঁ, সে শুনছি আমি। সম্পূর্ণ ঘরে বন্দি। প্রথম প্রথম যখন ছিল, এই পরে যে সরি, এই আগের যে লকডাউন এই পিরিয়ডটা ছিল, সেখানে ও মানে স্কুলে যেতে হচ্ছে না এই ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে একদমই পারছিল না, যে বন্ধুদের সাথে দেখা হচ্ছে না, কিছু করতে পারছি না, আজকে নর্মাল লাইফ লিড করতে পারছি না, সেটা আসতে হচ্ছিল না, কিন্তু তবুও সে নিজেকে অ্যাডজাস্ট করানোর চেষ্টা করছিল। ঠিক আছে তো। কিন্তু এই বর্তমান যে কন্ডিশনটা হয়েছে, ও প্রায় 1.5 বছরের বেশি, মানে 1.5 বছর, 1 বছর 1.5 বছর হলো ও বাড়ি থেকে ক্লাস করছে, অনলাইন ক্লাস করছে, ডান্স ক্লাসে যেতে পারছে না, কোনো বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারছে না, কারোর সাথে মিশতে পারছে না। সেইখানে ও বলছে ওর মানে একটা ভীষণ প্রবলেম হচ্ছে। ও বলছে যে আমার মনে হচ্ছে, আমাকে আমাকে আর কি বলছিল যে আহ আমার মনে হচ্ছে যে আমাকে কেউ হাত পা বেঁধে বাড়ির মধ্যে রেখে দিয়েছে, আমার দম বন্ধ লাগছে, আমার বাবা যখন রাস্তায় বেরোয়, আমার মা যখন রাস্তায় বেরোয়, আমার ওদের দেখে খুব রাগ হয়। আর তা আমাকে বলছিল আরো, বলছিল যে মানে ওর বিভিন্ন প্রবলেম দেখা দিচ্ছে, গত 1.5 মাস হলো এই প্রবলেমটা ভীষণ হচ্ছে। আমি কথা বলেছিলাম, ও আমাকে বলল যে আমি বাড়িতে থাকতে পারছি না, আমার কোনো বন্ধু বান্ধবের সাথে দেখা হয়নি, আমি নর্মাল লাইফটা পাচ্ছি না, অনেকটা ম্যাচিওর্ড নিজের বয়সের তুলনায়। তো তো সেইখানে ওর একটা রাগ তৈরি হচ্ছে, মানে ওর মধ্যে একটা অ্যারোগেন্ট এই ব্যাপারটা চলে আসছে, ও আর নিতে পারছে না, ওর মাথা ঘুরছে, বমি হচ্ছে, ওর খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, সারা শরীরে যন্ত্রণা হচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, এই ধরনের প্রবলেম গুলো আসছে। এবং ওর সাথে কথা বলে ও যে রিজনটা আমাকে দেখালো, সেটা হচ্ছে যে আমি বাড়িতে থাকতে পারছি না, আমি শুধু রাস্তায় বেরোতে চাই, আর মানে নর্মাল লাইফটাও ফিরতে চাইছে। ও এক্সাম্পল হিসেবে বললো যে ওর একটা বোন আছে একদম ছোট, মানে আমার দিদির ছোট মেয়ে। ও বললো যে আমার বোন তো এই লাইফটা পাইনি, কিন্তু আমি এই লাইফটা পেয়েছি, পেয়ে হারিয়েছি, ওই জন্য আমি এই বর্তমানে এটাতে আমি অ্যাডজাস্ট করতে পারছি না, আমি অনলাইন ক্লাস করতে পারছি না, আমি স্কুলে যেতে চাই। কত বয়স মেয়ের? ক্লাস 3-তে পড়ে। ক্লাস 3-তে পড়ে। ওকে একটু বার করতে হবে বাইরে, ঘরের মধ্যে টানা রেখে দিলে তো মুশকিল, একটু বাইরে বেরোতে দিতে হবে। মাস্ক পরেই বেরোক, কিন্তু বাইরে বেরোক। সারাক্ষণ ঘরের মধ্যে রেখে দিলে খুব স্বাভাবিক তার খারাপ লাগা তৈরি হবে, তাই না? এইটা একটু বলুন, বাইরে বের করতে হবে বাচ্চাদের, শুধু ঘরের মধ্যে রেখে দিলে হবে না। ওই একটুখানি একটু বড় যারা রয়েছে তারা একটু নিয়ে বেরোক, কিন্তু মাস্ক পরে বেরোক, একটু দূরত্ব মেনে একটু কথা বলুক। হ্যাঁ, আর বাচ্চাদের ওপর কোভিড খুব সাংঘাতিক এফেক্ট ফেলবে না, এটা একটা ভুল ধারণা রয়েছে যে এবারে বাচ্চারা টার্গেট ইত্যাদি ইত্যাদি, এগুলো কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এইসব প্রচারের। আচ্ছা। এসব প্রচারের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, সুতরাং বাইরে অল্প বিস্তর বেরোতেই পারে সে। আচ্ছা। আর আচ্ছা, ঠিক আছে, আমি এটা বলে দেবো, থ্যাংক ইউ। আর হচ্ছে বক্তব্য যে আমি বাড়িতে থেকে আমার কিছু বাড়ির, আমি মায়ের বিভিন্ন কাজে আমি হেল্প করতে চাই। তো এইটা ওর বক্তব্য যে আমাকে কিছু কাজ দিক, আমি ভীষণ, আমার পড়াশোনায় মন বসছে না, আরো খুব ভালো স্টুডেন্ট, মানে ও র্যাঙ্ক করে, সেখানে ও বলছে যে আমি পড়াশোনা মনে রাখতে পারছি না, আমি ওইটা মানে ও ওটা মেনে নিতে পারছে না, মানে ফার্স্ট টাইম। তো অ্যালাউ করতে হবে, হ্যাঁ বুঝতে পেরেছি আমি। সেটা একটু অ্যালাউ করতে হবে আর কি, অ্যালাউ করতে হবে বাড়ির লোকজনকে, একটু সেটা অ্যালাউ করতে হবে। বাচ্চা কাজ করতে চাইছে, সে তো খুব ভালো। আচ্ছা স্যার, আমি একটা প্রশ্ন করব, মানে একটা প্রশ্ন, একটা কমেন্ট। বলুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার, প্রশ্নটা কালকের টক রিলেটেড এবং আজকে একটু কানেক্ট করা যাবে। কালকে আপনি বলেছিলেন যে অ্যারাউন্ড 30% ঘরে হয়তো 30% ছেলেমেয়ের কাছে হয়তো স্মার্টফোন আছে, ইন্টারনেট অ্যাক্সেস আছে। আজকে একটা রিপোর্টও দেখলাম সেই রকমই, খুবই ডিপ্রেসিং ফিগার। 10টা বাড়িতে হয়তো, মানে 10টার মধ্যে একটাতে ইন্টারনেট কানেকশন আছে, 10টা বাড়ির মধ্যে একটাতে ল্যাপটপ কম্পিউটার আছে, স্মার্টফোন হয়তো 10টায় 3টে আছে। তো যারা অনলাইন ক্লাস করে কিংবা
যা হয় সেটা একটা আলাদা ব্যাপার, খুব তো স্পেশাল একটা মানে কেয়ারের দরকার আছে বিভিন্ন দিক থেকে। আর এই যে বাকি 70% স্টুডেন্টস মানে যারা গ্রামে গঞ্জে রুরাল সাবারবান এইসব জায়গাতে যারা স্কুল যেত, এখন স্কুল যেতে হয় না, ঘুরে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, এবং গ্রামে গঞ্জে তো সেইভাবে লকডাউন এবং করোনা আর এইসবে তো অতটা মানে চাপ নেই সেইভাবে দেখতে গেলে। আমি যেমন এই মুহূর্তে গ্রামে আছি, আমি দেখছি ছেলে মেয়ে খুব সুন্দরভাবে খেলে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, মাছ ধরে বেড়াচ্ছে। তো স্কুলের চাপ নেই, প্রেশার নেই। তো এদের কি মেন্টাল হেলথে মানে খুব মানে মানে এদের তো সেইভাবে ইয়ে পড়ার কথা নয়, প্রভাব পড়ার কথা নয়, এবং এদের কি মেন্টাল হেলথ একটু বেটার হতে পারে সেইভাবে দেখতে গেলে স্কুল প্রেশারটা যেহেতু নেই? এটা নিয়ে যদি আপনি কমেন্ট করেন। আমার শেষ হয়েছে বলা। স্যার আপনারটা সাইলেন্ট আছে। স্যার মিউট হয়ে গেছে আপনারটা। আপনি মিউট আছেন, আপনি যদি নিজেকে আনমিউট করেন প্লিজ। হ্যালো, হ্যাঁ সরি আমি বেরিয়ে গিয়েছিলাম একটু, বলুন। হ্যাঁ স্যার, আমি যেটা বলেছিলাম আপনি কি শুনতে পেয়েছিলেন, বুঝতে না পেরেছিলেন? পুরোটা শুনতে পাইনি আমি, একটু বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশ। আমি যেটা বলতে চাইছিলাম যে মানে আপনি বলেছেন এবং সেটা অ্যাকচুয়ালি মানে ফ্যাক্টও যে হ্যাঁ ওই 30% হয়তো 70% অ্যাক্সেস কথা, করছে, হ্যাঁ 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 70% এই যে ছেলেমেয়েরা গ্রামে গঞ্জে সাবারবানে বিভিন্ন হুম জায়গায় যে বিনা এতে মানে সবাই 70% হয়তো পড়বে না, স্পেশালি রুরাল এরিয়াতে যেসব ছেলে মেয়ে আছে হুম 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 স্কুলের বাইরে, এখন স্কুলের প্রেশার নেই, টিউশন যেতে হচ্ছে না, হুম। এ করতে হচ্ছে না, তারা বেশ হাসি খুশি খেলেই বেড়াচ্ছে। তো তাদের কি মেন্টাল হেলথে মানে একটু ইমপ্রুভ হবে সেই দিক থেকে, মানে চাপ নেই, কিছু নেই, এই দিকটা থেকে আপনি কেমন ভাবে দেখছেন? দেখুন তারা ডিপ্রাইভড হচ্ছে এডুকেশন থেকে। তাদের মধ্যে যারা সিনসিয়ার, যারা পড়াশোনা ভালোবাসে, তারা কিন্তু পড়াশোনা না পাওয়ার কারণে ডিপ্রাইভড হচ্ছে, তারা পিছিয়ে পড়ছে, এটা তো একটা রিয়ালিটি। এক দলের হয়তো ভালো লাগবে, দিব্য ছুটি আছে, ভালোই আছে, পড়াশোনার চাপ নেই, সেটা একটা দিক। কিন্তু আরেক দল কিন্তু খুব ডিপ্রাইভড ফিল করবে যে তারা পড়াশোনার সুযোগ সেরকম ভাবে পাচ্ছে না, তাই না? আচ্ছা, তার মানে সেদিক থেকেও প্রেসার ফিল করবে ওরা। প্রেসার ফিল করবে অবশ্যই। আচ্ছা এবার আমাদের থামতে হবে, 40 আমাকে আসলে আরেকটা প্রোগ্রামে ঢুকতে হবে 45-এর মধ্যে। স্যার তো যদি আমি একটু জানতে চাইছিলাম হ্যাঁ যে কালকে একটা প্রোগ্রাম হয়েছে, এই প্রোগ্রাম থেকে জানতে পারছি আজকে একটা হলো, আমি কিন্তু কোনোভাবে জানতে পারি না যে কবে কি প্রোগ্রাম আছে, আমি কিভাবে এটা আপনি, জানতে পারবো? এটা ওরা বলে দেবেন, আপনি পরে জিজ্ঞেস করবেন, কাজী সাহেব ওকে, বলতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আমরা শেষ করি একটু। গুড ইভিনিং স্যার। স্যার আমার একটা হ্যাঁ প্রশ্ন গুড ইভিনিং আছে। স্যার। হ্যাঁ হামিদা বলছিলেন, বলুন। স্যার আমি বলছি যে অ্যাডোলেসেন্স যেটা পিরিয়ড থাকে ওটা তো বলা হুম হয় এজ অফ স্ট্রম অ্যান্ড স্ট্রেস। তো ওখানে বাচ্চারা অনেক কিছু এম করে অ্যাচিভ করার, কোনো ভালো জায়গায় ভর্তি হওয়া বা একটা সার্টেন পার্সেন্টেজ নাম্বার তোলা, বা ধরুন যে অনেকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, আবার অনেক বাচ্চা মেয়ে ধরুন যে যে সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হয়। তো একটা সার্টেন ইনসিডেন্ট তাদের লাইফে যেটা ডিজায়ার নয় সেগুলো ঘটে, আর হুম সেগুলোর ফলে যে তারা একটা স্ট্রেসের মধ্যে ভোগে, যেটাকে মনে হয় বলা হয় যে পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। তো সেটাকে যখন যারা যেটা ভোগে ওরা সেটাকে ওভারকাম করার জন্য টিচার হিসেবে বা বাড়ির বড় হিসেবে আমরা তাদের কি উপদেশ বা কিভাবে হেল্প করতে পারি একটু বললে ভালো হতো। থ্যাংক ইউ একটা স্যার। হচ্ছে যে ট্রমাটিক এক্সপিরিয়েন্সকে যত সে ভেন্টিলেট করতে পারবে, ভেন্টিলেশনটা খুব ইম্পর্টেন্ট, ট্রমাটিক এক্সপিরিয়েন্স গুলোকে ভেন্টিলেট করা, সেটা কারোকে বলা কিংবা লেখার মাধ্যমে সম্ভব, এটা 1 নম্বর। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে আহ তার পাশে দাঁড়ানো, তাকে অ্যাসিওর করা, এবং ভবিষ্যতে যাতে সে এই ধরনের আহ কোনো অ্যাবিউজের শিকার না হয়
সেটা নিশ্চিত করা, সেটা খুব জরুরি। আর যদি মনে হয় যে অ্যাবিউজ হওয়ার আশঙ্কা আবার থাকছে, প্রথমত আপনাকে জানিয়ে রাখি যে নতুন যে পকসো আইন, সেই আইনে যদি আমরা কোনো চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউসের কোনো ঘটনা যদি আমরা জানতে পারি, আমাদের প্রথম কাজ হচ্ছে পুলিশকে জানানো। পুলিশকে যদি আমরা না জানাই, সেক্ষেত্রে কিন্তু আমিও অপরাধী। আমি জানা সত্ত্বেও যদি পুলিশকে না জানাই, তাহলে সেটা কিন্তু আমার অপরাধ হিসাবে বিবেচনা হবে। কেমন? থ্যাংক ইউ স্যার। আর কি কারো কোনো প্রশ্ন আছে? নাহলে আমরা আমাদের ফর্মাল ভোট অফ থ্যাঙ্কস দিতাম। হ্যাঁ তানিয়া, এবার ওকে, আমি থামতে হবে সঞ্চারী আমাদের। বেগমকে, হ্যাঁ স্যার, আমি সঞ্চারী বেগমকে অনুরোধ করব ফর্মাল ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য। সঞ্চারী দি। Assalamu alaikum and good evening to everyone. I am Sanchari Begum. It's my pleasure to propose vote of thanks on behalf of BASE for this online lecture on psychological problems during childhood and adolescence, role of counseling. First, I would like to extend my sincere gratitude to Mr. Mohit Randeep sir for his informative and insightful lecture. I must mention our deep sense of appreciation to sir for such a nice presentation. I would like to thank all the EC members of BASE for arranging this lecture and all the participants for their support and cooperation. Once again, I would like to thank Mr. Ranadeep sir to enrich our knowledge and being with us. Thank you so much, sir. Thank you, And thank you, thank you all. everyone. থ্যাংক ইউ Thank স্যার। you all and stay safe. থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। ভবিষ্যতেও আশা করি কখনো কথা হবে আবার। ঠিক আছে, শুভরাত্রি।